আসসালামু আলাইকুম। অতৃপ্ত চাহনা গল্পের অন্তিম অংশ। চৌধুরী বাড়ির ছেলে লন্ডন হতে দেশে ফিরেছে, তবে তাকে নিয়ে খুব বেশি মাতামাতি করার মতো কেউই তখন চৌধুরী বাড়িতে নেই। শুধুমাত্র ইয়াস আর হাফসাই খানিকটা খুশি হয়েছিল এটা জেনে যে আধির রায়ান দেশে এসেছে, কিন্তু তখনও তারা চৌধুরী ম্যানশনে থাকতো না। হাফসা বেগম বিধবা হলেও মেয়েকে নিয়ে সে তার নিজের ছোট্ট একটা বাড়িতেই থাকতো, কেননা চৌধুরী বাড়ির বড় বউ ওরফে আফসানার আচার আচরণ কোনোটাই তাদের ভালো লাগতো না। এদিকে আধির হলো এক গম্ভীর স্বভাবের ভদ্রবেশের ব্যক্তিত্ববান একজন ব্যক্তি। অন্যদিকে আধিরের চাচাতো ভাই আবরার হলো তার সম্পূর্ণ বিপরীত। দেশে থেকেও বছরের পর বছর টাকা উড়িয়ে নেশাখোরের মতো থাকে, এক মাতাল সে। তবুও ছেলেকে নিয়ে আফসানার গর্বের শেষ নেই। একই সাথে আধিরকে তার বেশ অপছন্দ ছিল, যেন সে তাকে সহ্যই করতে পারত না। যেমনটা সে আধিরের বিদেশিনী মাকে পছন্দ করত না। এরও অবশ্য এক কারণ রয়েছে। আধিরের এহেন কঠোর ব্যক্তিত্বের জন্য তাকে সকলেই ছোট হতে অনেক বেশি পছন্দ করত, কিন্তু আবরারকে তেমন কারোরই পছন্দ ছিল না। সে বরাবরই উগ্র মেজাজের এক ছেলে হিসেবেই সকলের কাছে পরিচিত ছিল। তার এই নিয়েই আফসানার আধিরের প্রতি ধীরে ধীরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আবরার বড় ভাই হয়েও যা পারছে না তা আধিরকে সহজেই পেয়ে যাচ্ছে। দেশে ফিরে চৌধুরীদের পুরো বিজনেস সে নিজে আয়ত্ত করে নিল, কেননা এই বিজনেস শুধু তার বাবার নয়, বরং এতে আধিরের দাদা চাচাদেরও খানিকটা অংশ ছিল। অথচ এই বিজনেসে আবরারের কোনো জায়গা হলো না। যদিও আধির বিজনেসের বড় এক অংশের টাকা অনেক আগেই আবরারকে মিটিয়ে দিয়েছে, কারণ সে কখনোই চায় না এই বিজনেসে আবরারের মতো কারো আধিপত্য হোক, একই সাথে চৌধুরীদের নাম খারাপ হোক। অথচ মাত্র কিছু বছরের ব্যবধানে আবরার আফসানা সব টাকা উড়িয়ে শেষ করে ফেলে। কিন্তু এসব নিয়ে আধিরের কোনো মাথা ব্যথা ছিল না। সে সর্বদা নিজের কাজের মাঝেই ব্যস্ত থাকার চেষ্টা করত। চৌধুরী বাড়িতে যখন থাকতো বেশিরভাগ সময় নিজেকে আড়ালেই রাখতো। যথারীতি আশেপাশের মানুষজন নিয়ে তার তেমন মাথা ব্যথা ছিল না। এছাড়া এই বাড়িতে আবরারের পাশাপাশি আরও তারও অধিকার ছিল বরাবর। মূল ঘটনা ঘটে এরই কিছুদিন পর। আধিরের নিত্যদিনের জীবন তখন একই নিয়মে চলছে, কাজ করছে, বাড়ি ফিরছে, ঘুমিয়ে যাচ্ছে। আশেপাশে কার কি হচ্ছে তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যথারীতি সেই সময় বাড়িতে এসেছিল ইয়াসানি আর হাফসা। ঈশানীর আর বয়সী তখন কত, যৌবনে পা দেওয়ার এক রূপবতী রমণী সে, কিন্তু আধির তাকে সেফ বোন ব্যতীত কখনোই বিশেষ কিছু ভাবেনি। ঈশানীর ক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই, কিন্তু আবরারের নিয়ত ছিল খানিক ভিন্ন। সেদিন সন্ধ্যায় বাড়িতে শুধু আধির ঈশানী রয়েছে। আধির নিজের মতো দোতলায় নিজের ঘরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে। অন্যদিকে ঈশানী নিজের মতো নিচতলায় একা একা সময় কাটাচ্ছে। হাফসা আর আফসানা তখন বাড়ির বাহিরে গিয়েছে। আর এরই মধ্যে বাড়িতে আবরারের আগমন ঘটে। প্রতিবারের মতো নেশা করেই সে বাড়িতে ঢুকেছে। আশেপাশে কাউকে না দেখে তার মনে নানান চিন্তা ঘুরপাক খায়। সে ধীর পায়ে নিচতলার রুমগুলোর দিকে এগিয়ে যায় এবং একটি রুম হতে মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেয়ে সে থমকে দাঁড়ায়। ভেতরে কেউ গান গাইছে। অল্পবয়সী কোনো মেয়েই হবে, এবং তার নেশাগ্রস্ত মস্তিষ্ক যেন এমন কিছুরই আশা করছিল। যথারীতি সে সুযোগ বুঝে সেই ঘরে প্রবেশ করে। আচমকা কারো উপস্থিতিতে ঈশানী চমকে যায়। আবরার তার বয়সের চেয়ে যথেষ্ট বড়। সবসময় সে তাকে বড় ভাই মেনেছে, কিন্তু আধিকে বড় ভাই হিসাবে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করত। তেমনটা আবরারের ক্ষেত্রে হতো না।
ফলে সে তাকে এমন সময় বদ্ধ রুমে এভাবে প্রবেশ করতে দেখে বেশ ঘাবড়ে যায়। তবুও সে নিজেকে সামলে নিয়ে বলে, আবরার ভাই, তুমি এখানে? ঈশানীর এহেন কথা শেষ হতে না হতেই আবরার আচমকা দরজা লাগিয়ে দেয়। ঈশানী বেশ চমকে ওঠে এতে। আবরারের হাবভাব তার সুবিধার লাগছে না। ঈশানী জোর গলায় কিছু বলে উঠবে, তার আগেই আবরার আচমকা শক্ত হাতে ঈশানীর মুখ চেপে ধরে এবং তার গা হতে ওড়নাটা টেনে হিঁচড়ে ফেলে দিয়ে তা ঈশানীর মুখ বেঁধে ফেলে। আর এভাবেই অতীতের সেই কালো সন্ধ্যায় ঈশানীর জীবনে জঘন্য এক ঝড় এসে তার সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। নেশাগ্রস্ত আবরার এতটাই উন্মাদ হয়ে যায় যে এক পর্যায়ে ঈশানীর প্রচণ্ড রক্তপাত হয় এবং সে সরাসরি অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আধিরও বিষয়টা টের পেয়েছিল একদম শেষ মুহূর্তে। ওই সময় সারাটা দিন সে কাজে ব্যস্ত থাকতো। বাবা মা হারিয়েছে, বেশি একটা সময় হয়নি। সময়ের সাথে সাথে সে নিজেকে আরো বেশি গুটিয়ে নিয়ে গম্ভীর হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন মনে হয়েছে পরিবারের প্রতি তার এই গা-ছাড়া ভাবভঙ্গি ঈশানীর কাল হয়ে দাঁড়িয়েছে। সে স্বয়ং বাড়িতে থাকার পরও ঈশানীকে বাঁচাতে পারেনি। ঘুম থেকে উঠে ক্লান্ত শরীরে নিচে নেমে এসে দেখে এখনো বাড়িতে কেউ আসেনি। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ৮টা। হাফসারা এক আত্মীয়র বাড়িতে গিয়েছে বিধায় আরেকটু সময় লাগবে হয়তো বাড়ি ফিরতে। এদিকে আধিরের শরীর বেশ ক্লান্ত লাগছিল বিধায় সে নিজেই কফি বানাতে রান্নাঘরে চলে যায়। এরই মধ্যে তার মনে পড়ে বাড়িতে তো ঈশানীও রয়েছে, মেয়েটাকে কোথায় দেখতে পাচ্ছে না তো। আধির কফির মগটা হাতে নিয়ে করিডোরের সামনের দিকে ধীর পায়ে এগিয়ে যায়। অতঃপর আনমনে ডাকতে থাকে, ঈশানী, তুমি কি বাড়িতে আছো? ঈশানীর কোনো সাড়া শব্দ আসে না। আধির আবারও ডাকে তাকে। কোনো জবাব না পেয়ে তার ভুরু খানিকটা কুঁচকে যায়। তবে বিষয়টা সে স্বাভাবিকভাবে নিয়েই সামনের দিকে এগিয়ে যায় এবং আচমকাই কারো গোঙানির ক্ষীণ আওয়াজ শুনতে পায়। আধির ভুরু কুঁচকে যতই সামনের দিকে এগিয়ে যায় আওয়াজের শব্দ ততই দৃঢ় শুনতে পায়। নিমিষেই আধিরের টনক নড়ে। ঘুম ঘুম ভাব ছুটে গিয়ে হাত থেকে শ্রামিকের মগটাই ফেলে দেয়। তা চূর্ণ বিচূর্ণ হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। কিন্তু আধির তা ন্যূনতম খেয়াল না করেই ছুটে সেই রুমের দরজায় গিয়ে ধাক্কা দেয়। দরজা ভেতর হতে বন্ধ, আর নিস্তেজ গলায় কারো গোঙানির আওয়াজও স্পষ্ট। আধিরের গলা শুকিয়ে আসে। এসব কি আদৌ সত্য নাকি তার ভ্রম? আধির নিমিষেই ক্ষিপ্র হয়ে ওঠে এবং অনবরত দরজায় লাথি ধাক্কা দিতে লাগলো। ঈশানী তখনও পুরোপুরি জ্ঞান হারায়নি। আর আবরার তখন একদমই হুঁশে নেই। আধির আর একটুও সময় নষ্ট না করে সরাসরি দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে এবং নিজের চোখের সামনে যা দেখতে পায় তাতে যেন তার সম্পূর্ণ দুনিয়া ঘুরে যায়। ঈশানীর অবচেতন, বস্ত্রহীন, বীভৎস রক্তমাখা দেহ বিছানার এক কোণায় পড়ে আছে। অন্যদিকে আবরার তাকে দেখে থেমে গিয়ে পাগলের ন্যায় দাঁত খুলে হাসছে। আধির কিছুক্ষণের জন্য সম্পূর্ণ স্তব্ধ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই হুঁশ ফিরতেই দ্রুত নিচে পড়ে থাকা বিছানার চাদরটা তুলে নিয়ে চোখ বুজে তীব্র আক্রোশে দাঁতে দাঁত খিঁচে ঈশানীর গায়ের উপর জড়িয়ে দেয় এবং তৎক্ষণাৎ পাশে ফিরে আকস্মাৎ আবরারের মুখে সজোরে ঘুষি মেরে গাল ও নাকের এক পাশটা ফাটিয়ে রক্ত বের করে দেয় এবং সে এতেই থেমে থাকে না। তীব্র আক্রোশের সেদিন আবরারকে তার সর্বোচ্চ শক্তির জোরে ইচ্ছেমতো মেরে রক্তাক্ত করেছিল এবং একটা পর্যায়ে সে সম্পূর্ণ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। আবরার শুরুতে উল্টো তাকে আঘাত করলেও আধিরের আক্রোশ ও পেটানো শরীরের গায়ের জোরে তার তেমন কিছুই করার জো হয় না। অন্যদিকে আধির শুধু দাঁতে দাঁত পিষে একটি কথাই বলে যায়, ইউ ব্লাডি বিচ, আমি তোকে জানে মেরে ফেলবো, তোকে শেষ করে দেব, জানোয়ার।
এদিকে তারই কিছুক্ষণের মধ্যে বাড়িতে প্রবেশ করে হাফসা ও আফসানা, কিন্তু শুরুতেই কিছু সন্দেহজনক মনে হওয়ায় তারা খুঁজে খুঁজে শেষ অবধি সেই রুমের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে যা দেখে তাতে আর নিজেদের ঠিক রাখতে পারে না। ঈশানীকে এহেন অবস্থায় দেখে হাফসা তখনই জ্ঞান হারায়। অন্যদিকে নিজের ছেলেকে এভাবে মার খেতে দেখে আফসানাও আর ঠিক থাকতে পারে না। আধিরকে থামাতে কি ছেড়ে কি করবে বুঝতে না পেরে আচমকা ভারী ফুলদানি দিয়ে সে আধিরের মাথার পেছনে হতে আঘাত করে। আধির এতে ক্ষণিকের জন্য নিস্তেজ হয়ে গেলেও আবরারকে ছাড়তে নারাজ, যেন তখনই মেরে ফেলবে। এবং এরপর যা ঘটে তার সম্পূর্ণ কাহিনী আরও বিদিকির মোড়ে রূপ নেয়। আফসানা আধিরকে থামাতে না পেরে বাড়িতে গার্ডসহ তাদের সাথে নিয়ে আসা আরও দুজন আত্মীয় স্বরূপ মহিলাকে নিয়ে আসে এবং আধিরকে কোনোমতে থামিয়ে আবরারকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ঈশানীকে সোজা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে, তবুও তা কিছুটা গোপনে, কেননা সে কখনোই চায় না কোনো কারণে চৌধুরীদের রেপুটেশন খারাপ হোক। এদিকে হাফসার জ্ঞান ফিরতেই আফসানা আরও মুশকিলে পড়ে যায়। বাড়িতে এখন বাহিরের লোকও রয়েছে। অন্যদিকে তার নিজের গর্ভের ছেলে কিনা এমন কাজ করেছে এটা সে কিভাবে সবাইকে বলবে? তবে সেও তো থেমে থাকার মানুষ নয়। আধিরকে বেশি তোয়াক্কা না করে আচমকায় বড়সড় অভিনয় করে সে। সব দোষ সবার সামনে আধিরের উপর চাপিয়ে দেয়, যাকে আজ অবধি সে বোনের নজরে ব্যতীত কখনো চেয়ে দেখেনি। সেই ঈশানীর সাথে জঘন্য ঘটনার দায় কিনা সে আধিরের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সে এও বলে আধির নিজে এমন নিকৃষ্ট কাজ করে শুধু শুধু তার ছেলেকে ফাঁসাচ্ছে। কেননা আধির আর ঈশানী বাড়িতে একা ছিল। তারা যাওয়ার সময় তো তার ছেলে আবরার বাড়িতে ছিল না। নিশ্চিত আধিরের এমন কুকর্ম দেখে আবরার তাকে বাধা দিতে গিয়েছিল এবং আধির এভাবে চড়াও হয়েছে। আধিরের বয়স তখন বেশি না এবং আধিরকে হেলাফেলার নজরে দেখে। তার উপর এমন দায় চাপানোই যেন আফসানার জন্য কাল হয়। সেদিন সে সর্বপ্রথম চুপচাপ গম্ভীর স্বভাবের আধিরের ভয়ঙ্কর রূপ দেখে। আফসানার কথা শেষ হতে না হতেই সে আচমকাই সরাসরি আফসানার উপর তীব্র ক্ষিপ্র হয়ে ওঠে এবং কারো তোয়াক্কা না করেই আকস্মাৎ টেবিল হতে ছুরি উঠিয়ে আফসানার গলায় চেপে ধরে। তার এহেন কাজে তখন সকলেই হতভম্ব। সে এমনভাবে ক্ষিপ্র হয়েছে যে তখনই আফসানাকে মেরে ফেলবে, অথচ সে পেছন হতে আফসানার হাত দুটো চেপে ধরে গলায় ছুরি আটকে তার কানের কাছে হিসিয়ে আওড়েছিল, যদি নিজে আর তোর পেটে ধরা জানোয়ারটাকে জানে বাঁচাতে চাস তবে এখনই সব স্বীকার করে নে। খুব দ্রুতই আমি পুলিশকে ডাকবো। নোংরামি করে আমার উপর এমন দায় চাপানোর মতো নিকৃষ্টতার পরিণতি হাড়ে হাড়ে টের পাবি তোরা। আধিরের এহেন রূপের সাথে আফসানা তখনও পরিচিত হয়নি। সে ভাবতেও পারেনি এই ছেলে এভাবে নিজের ক্ষিপ্রতা প্রকাশ করবে। সে তো ভেবেছিল সবার সামনে দায় চাপিয়ে দিলে আর কোনো সমস্যাই হবে না, অন্তত বাহিরের মানুষগুলোর সামনে নিজের ছেলের রেপুটেশন তো ঠিক থাকবে। কিন্তু পুলিশের প্রসঙ্গ এলেই সে প্রচণ্ড ঘাবড়ে যায়, হাত পা কাঁপতে থাকে তার নিমিষেই। সে উপায় না পেয়ে আধিরের কথায় রাজি হয়, তবে ঘটনা বাহিরের মানুষজন ও গার্ডের সামনে খানিকটা ভিন্নভাবে উপস্থাপন করে ফেলে। সে আধিরের উপর হতে দায় সরিয়ে নিলেও সে আচমকাই সবার সামনে বলে দেয় যে ঈশানী আর আবরার স্বামী স্ত্রী এবং তাদের শুধু কাবিনে বিয়ে হয়েছে আর খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তাই ওদের পার্সোনাল বিষয় নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। যতই সে এসব বানিয়ে বলুক না কেন, বাহিরের মানুষ কিছুটা হলেও তো বুঝে গিয়েছে এখানে আসলে কি ঘটনা ঘটেছে। কিন্তু সেসবে তার কিছু আসে যায় না। সমস্যা হয় পরবর্তীতে আধিরকে নিয়ে। সে তার ছেলেকে
জেলে পাঠিয়েই ছাড়বে। অন্যদিকে এমন একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আফসানা কি করবে নিজেও জানে না। শেষে ছেলেকে বাঁচাতে সে আফসানার হাফসার কাছে ক্ষমা চেয়ে ঈশানীর সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দেয়। হাফসা তখনও হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায়। মেয়েটা তার হসপিটালে বারবার অচেতন হয়ে যাচ্ছিল বিধায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অথচ মধ্যরাত ধরে এমন অশান্তি তার একটুও ভালো লাগছে না। হাফসা তখনও জানে না সে কি করবে। একদিকে আধির বারবার বলছে সে যেন কোনো মতেই এমন কিছুতে রাজি না হয়। অন্যদিকে আফসানা তাকে বুঝিয়েছে তার ছেলে না হয় জেলে যাবে, কিন্তু তার মেয়েকে সে পরবর্তীতে কি করবে? অমন মেয়েকে কে বিয়ে করে ঘরে তুলবে? এমন নানান ভুজুং ভাজুং বুঝিয়ে শেষ অবধি তাকে আফসানা রাজি করিয়ে নেয় এবং আধিরও এতে হার মেনে যায়। কিন্তু সেদিন সে একটা শর্ত রেখে যায় আফসানার কাছে। যতই ওই আবরারের সাথে তার বিয়ে হোক না কেন, ঈশানী যদি না চায় তবে আবরার কখনোই যেন এই চৌধুরী বাড়িতে প্রবেশ করতে না পারে। একই সাথে আফসানাকেও এই বাড়ি ছাড়তে হবে, কেননা এখানে শুধুমাত্র হাফসা আর ঈশানীই থাকবে। বাড়ির বউ হিসাবে মাঝে মধ্যে আসতে পারে, কিন্তু একেবারে কখনোই থাকতে পারবে না আফসানা। আর তার শর্ত না মানলে পরিণতি ঠিক তাই হবে যেমনটা আধি চাইবে। যথারীতি ঈশানী কিছুটা সুস্থ হতেই আবরারের সাথে তার খুব সাধারণ ভাবে বিয়েটা হয়। ঈশানী রাজি না থাকলেও হাফসাই তাকে আফসানার মতো ভুজুং ভাজুং বোঝায়। অন্যদিকে ঈশানী বিষয়টা বুঝতে পেরে নিজেকে প্রচন্ড অসহায় মনে করে বিয়েটা করে ফেলে। তবে আধিরের শর্ত মোতাবেক সে কখনোই চাইতো না আবরার এই বাড়িতে আসুক। যথারীতি আবরার জেলে না গেলেও দেশের বিভিন্ন প্রভাবশালী জায়গাগুলোতেই বাদ বাকি সময় কাটিয়ে দিত এবং কখনো চৌধুরী বাড়িতে আসা হতো না। এদিকে আধীর আর চৌধুরী বাড়িতে থাকতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো না, কেননা ততদিনে নিজের প্রতি তার এক ঘৃণ্যতা চলে এসেছে। সবসময় মনে হতো সে আবরারকে সঠিক শাস্তি দিতে না পেরে হেরে গিয়েছে। অন্যদিকে তখন ঈশানী প্রেগনেন্ট, যা ছিল সম্পূর্ণই অপ্রত্যাশিত। তখন সে বাচ্চাটা নষ্ট করে ফেলতে চাইলে আধুরি তাকে মানা করে সাহস জোগায়, কেননা দোষ তো ওই জানোয়ার করেছে, তাহলে এই বাচ্চাটা কেন শাস্তি পাবে? কিন্তু তখনও ঈশানী মানতে পারছিল না এটা ওই মানুষরূপী জানোয়ারের পাপের ফল। এদিকে শুরু হয় নতুন কাহিনী। বাড়িতে তখন আধির, আফসা ও ঈশানী থাকতো, অথচ ঈশানী তখন প্রেগনেন্ট, কিন্তু তার স্বামীকে বাহিরের কেউ আশেপাশে দেখতে পায় না। বিষয়টা অনেকেরই খটকা লাগে, লোকমুখে নানান কাহিনী ছড়ায়। সেই ঘুরে ফিরে আধিরের দিকেই নজর ওঠে। শেষমেশ আধির এসব সহ্য করতে না পেরে চৌধুরী বাড়ি ছেড়ে দিয়ে নিজস্ব ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে। আর এভাবে আধিরের সাথে চৌধুরী ম্যানশনের এক বিরাট দূরত্ব জমে যায়। তবে ঈশানীর প্রেগন্যান্সির সময় হতে ইয়াস হওয়ার পরও আধি সবসময় তাদের খেয়াল রাখতো, দূর হতে যতটা পারতো বড় ভাইয়ের মতো সাহায্য করতো। একই সাথে ঈশানের জন্য মাঝে মধ্যে চৌধুরী বাড়িতে এসে তার সাথে ধীরে ধীরে বেশ সখ্যতা জমে যায়। ইয়াস তার জন্য পাগলের মতো ভক্ত হয়ে যায়, কিন্তু তবুও আধি সেখানে থাকতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করতো না, কেননা ইয়াস হওয়ার পর মাঝে মাঝে আফসানা এই বাড়িতে আসতো। একই সাথে কখনো কখনো আবরারও আসতো এবং তাদের মাঝে মাঝে সম্পর্কগুলো কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। আবরার শুরুর দিকে ঈশানীর কাছে অনেক মাপ চায়, যদিও সেসব তার মায়ের শেখানো কায়দা, তবে খুব বেশি একটা কাজ হয় না। ঈশানী এখনো তাকে ঘৃণার নজরে দেখে। অন্যদিকে ইয়াসও তার এই বাবা নামের মানুষটাকে একটুও পছন্দ করে না। যখনই সে মাঝে মধ্যে বাড়িতে আসতো তখনই সে খেয়াল করে দেখতো তার মা কিংবা নানি কেমন যেন মন খারাপ করে থাকে। আবার কখনো কখনো সে তার বাবাকে তার মায়ের সাথে বেশ খারাপ আচরণও করতে দেখে, যা সে তার সাথেও করে।
অথচ তার আধির মামুকে সে কখনোই এমন কিছু করতে দেখেনি। যথারীতি খুব ছোট বেলাতেই সে দুজনের মাঝে বিরাট এক ফারাক খুঁজে পায় এবং আবরারকে বাবা হিসাবে বেশ অপছন্দ করতে শুরু করে। রাত প্রায় বেশ গভীর, অথচ আধির একের পর এক ঘটনা কৃতিকাকে ধীরে ধীরে খুলে বলল। কৃতিকার মাথায় যেন কাজ করছে না। এই একটা বাড়িতে স্বাভাবিক মানুষের মুখোশের আড়ালের পেছনে এমন ভয়াবহ অতীতও লুকিয়ে আছে। কৃতিকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে এখনো নিজের বিস্মিত ভাবনায় মগ্ন রয়েছে। এতক্ষণ আদিল যা বলল সবটাই তার কাছে স্বপ্নের মতো লাগলো। এই আফসানা তবে কতটা জঘন্য ব্যক্তিত্বের তা ভাবতেই গা গুলিয়ে আসছে। আর তার ছেলের কথা না হয় বাদই দেওয়া হলো। কৃতিকা ভারী শ্বাস ফেলে পাশে মুখ ফিরিয়ে আধিরকে দেখে। আধির এসব বলতে বলতে ইতিমধ্যে গভীর ঘুমে বিভোর হয়েছে। কৃতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে তার অন্য পাশে মাথা কাত করে তাকায়। আধিরের বাহুতেই মাথা ঠেকিয়ে বক্ষে পায়েস ঘষে শুয়েছে সে। পাশে তাকিয়ে দেখে উল্টো দিকে মুখ করে শুয়ে থাকা ইয়াসকে। কৃতিকা আধিরের কাছ থেকে সরে ইয়াসের দিকে এগিয়ে যায় এবং তাকে পেছন হতে আলতোভাবে জড়িয়ে ধরে। ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে পেছন হতে তার এক ঝাঁক রেশমের ন্যায় চুলে মুখ গোজে বেশ আদরের সহিত চুমো খায় এবং নিজেও চোখ জোড়া ঘুমের আবেশে বুঝে নিয়ে আওড়ায়, বাবা। ইয়াসকে জড়িয়ে ঘুমের ঘোরে হারিয়েছে কৃতিকা। বদ্ধ ঘরে শুয়ে থাকা তিনটি অস্তিত্বের দুজনই এখন ঘুমের জগতে, কিন্তু একজন এখনো জেগে রয়েছে। ইয়াসের চোখের পাতা দুটো খুলে যায়। সে খুব সম্ভবত ঘুমিয়েই পড়েছিল, কিন্তু হঠাৎ আধির আর কৃতিকার কথোপকথনের মাঝে তার ঘুম ভেঙে যায়। যদিও তারা খুব নিম্নস্বরে কথা বলছিল, কিন্তু ইয়াস তবুও তাদের আলাপের কিছু কথা শুনে থমকে যায়। যথারীতি বাদবাকি পুরোটা সময় সে ঘুমের ভান করে শুয়ে থাকে। আর শেষ অবধি সবকিছু শোনার পর হতে তার চোখের পাতা এক হচ্ছে না। ছেলে মানুষই করলেও সে কিছুটা হলেও অনেক কিছুই বুঝতে পারে। ফলে সবকিছু জানার পর সে চেয়েও আর ঠিক মতো ঘুমাতে পারল না। তার ছোট্ট মস্তিষ্ক নিমজ্জিত হলো অদ্ভুত সকল চিন্তাভাবনায়। সকাল সকাল ঘুম থেকে উঠে কৃতিকা কিচেনে গিয়ে খাবার বানাতে ব্যস্ত হয়ে যায়। তার কিছুক্ষণ পরই আধির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসে। সকাল সকাল কৃতিকাকে রুমে না পেয়ে কিছুটা হতাশ হয়েছে। নিশ্চিত এদিক সেদিক গিয়ে নিজে হতেই পাকনামি করে কাজকর্ম করতে শুরু করে দিয়েছে। যথারীতি আধির এসে দেখলো কৃতিকা সত্যি সত্যি ব্রেকফাস্ট তৈরির প্রস্তুতি নিচ্ছে। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে গুজে প্রচণ্ড গাম্ভীর্যের সাথে চপিং বোর্ডে ছুরি দিয়ে সবজি কাটছে, কিন্তু ভঙ্গি এমন যেন এটা দিয়ে কাজ করতে সে বেশ বিরক্ত। আধির ভারী শ্বাস ফেলে তার দিকে এগিয়ে যায়। কার উপস্থিতি টের পেয়ে কৃতিকা সামনে মুখ তুলে তাকিয়ে বলল, আপনি উঠে গিয়েছেন? গুড মর্নিং। গুড মর্নিং। কৃতিকা মিষ্টি হেসে পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। অন্যদিকে আধির নির্বিকারে কৃতিকার পেছনে এসে দাঁড়ায়। কৃতিকা তার কাজে মগ্ন থাকা অবস্থাতেই নিজের ওদরে শক্তপোক্ত হাতের অস্তিত্ব টের পায়। নিমিষেই সে চমকে ওঠে। হাত দুটো থেমে যায়। তার পিঠের সাথে আধিরের শক্তপোক্ত বক্ষদেশ ঠেকে রয়েছে। কৃতিকা মুখ ফিরিয়ে আর চোখে আধিরকে দেখে। আধিরের ভাবভঙ্গি একদমই স্বাভাবিক। এসব কি কি প্রশ্নের উত্তরে উল্টো প্রশ্ন। কৃতিকা ঠোঁটে ঠোঁট চেপে চুপচাপ থাকে। পরক্ষণেই পেট হতে আধিরের হাত সরানোর চেষ্টা করতে আধির উল্টে তার শাড়ির ভাঁজ গলিয়ে আরও শক্তভাবে কোমর পেঁচিয়ে নিজের সাথে আঁকড়ে ধরে। কৃতিকা অজান্তেই আকস্মাৎ কেঁপে ওঠে। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে যায়। কৃতিকা দাঁতে দাঁত চেপে তীব্র অস্বস্তিতে আওড়ায়। এবার একটু বেশি হচ্ছে না?
হোক না বেশি, তুমি তোমার কাজ করো, আমি কি নিষেধ করেছি? ইয়াশ ঘুম থেকে উঠেছে? না, এখনো ওঠেনি। তৃতিকা আর কিছু বলার মতো খুঁজে পায় না। অন্যদিকে আধির পুনরায় নিজে হতেই তার উদ্দেশ্যে বলল, তুমি গিয়ে চুপচাপ বসে থাকো, ব্রেকফাস্ট আমি বানিয়ে নিচ্ছি। কোনো কেন, আমার রান্না ভালো লাগে না? বিষয়টা তা নয়, এসব দিয়ে তোমার সবজি কাটতে অসুবিধা হচ্ছে। কৃতিকা মাথা নুইয়ে সবজিগুলোর দিকে তাকায়। এসব ছুরি বোর্ডে কাটাকাটি করার অভ্যাস তার নেই, তবে এতটাও অসুবিধা হচ্ছে না যেভাবে আধির বলছে। এরই মধ্যে আধির পেছন হতে তার হাত দুটো বাড়িয়ে তৃতিকার হাতে হাত মিলিয়ে সবজি কাটতে লাগলো। তৃতিকার আর বুঝতে বাকি নেই এই লোক এইসব কাজেও বাহানা খুঁজতে এসেছে। যথাক্রমে সে বেশ কড়া স্বরেই বলে উঠল, আপনি এখান থেকে চলে যান তাহলেই হবে। আধের খানিকটা ভাবনা চিন্তা করে নির্বিকার স্বরে বলল, চুমু দেবে? প্রমিস করছি, একটা চুমুতে আধ ঘন্টার জন্য তোমার থেকে দূরে সরে থাকবো। নিমিষে তৃতিকা বেশম খেয়ে ওঠে। এত স্বাভাবিক ভঙ্গিতে এসব কথা কেউ কিভাবে বলে? কৃতিকা কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়ে থাকে, পরক্ষণেই নিজেকে তটস্থ করে। ওভাবেই সবজি কাটার চেষ্টা করে, কিন্তু আধির যেন পরিকল্পনা নিয়েই এসেছে তাকে বেশি বেশি বিরক্ত করবে। যথারীতি পুনরায় দুহাতে তৃতিকার কোমর পেঁচিয়ে তার খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালটা পেছন হতে তৃতিকার ঘাড় গলায় আচমকা ঘষে দেয়। নিমিষে তৃতিকা চমকে সংকীর্ণতায় কুঁকড়ে যায়। চোখ মুখ খিচে ছুরিটা শক্ত হাতে চেপে ধরে এবং হাত তার আপনা আপনি আধিরকে আক্রমণ করার জন্য উঠে যায়। মেরে ফেলবো একদম। আধির তাতে নির্বিকার রইলেও আচমকা ইয়াসের কণ্ঠস্বরে দুজনেই চমকে ওঠে, দূরে সরে যায়। তোমরা কি চাকু দিয়ে মারামারি করছো? ঘুম ঘুম চোখে হেলে দুলে দাঁড়িয়ে থাকা ইয়াসের এহেন কথা শুনে তৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে বলল, আমরা মারামারি নয়, আমরা তো বড় হয়েছি, মারামারি করব কেন? আমরা সবজি কাটছিলাম। তৃতিকা এই বলে আধিরের দিকে আর চোখে বড় বড় করে তাকায়। আধির তাতে ন্যূনতম ভ্রুক্ষেপ না করেই পুনরায় তৃতিকার কাছ ঘেঁষে দাঁড়ায় এবং নির্বিকারে স্বাভাবিক স্বরে বলল, বাডি, ঘুম ভালো হয়েছে? ইয়াস কোনো জবাব দেয় না। আধিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হালকা মাথা ঝাঁকিয়ে বলে, এই বলেই সে নিজের মতো চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। এদিকে তার ভাবভঙ্গিতে আধির সহ তৃতিকাও কপাল খানিক কুঁচকে যায়। ইয়াসকে হঠাৎ এত মনমরা কেন দেখাচ্ছে? তারা দুজন একে অন্যের দিকে চাওয়াচাই করে। আধির এবার ইয়াসের দিকে এগিয়ে যায় এবং তার পাশ ঘেঁষে বসে, উৎসুক কণ্ঠে আওড়ায়, তোমার কি মন খারাপ? মাম্মাকে মিস করছো? ইয়াস নিষ্ফলন চাহনিতে তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, না, তবে কিছুই না, আমার অনেক ঘুম পাচ্ছে। তার এহেন কথায় আধির নিঃশব্দে হেসে বলল, ওহ, তাহলে এই ব্যাপার। তবে এত দ্রুত ঘুম থেকে কেন উঠেছ? মিসেস রসগোল্লা আমার টিচার, আর সে আমাকে বলেছিল সকাল সকাল ঘুম থেকে ভালো বাচ্চারা ওঠে, তাই আমিও উঠেছি। ইয়াসের কথাবার্তার ভঙ্গি আধিরের কাছে কিছুটা অদ্ভুত লাগলো, যেন মনে হচ্ছে ইচ্ছে করেই জোরপূর্বক সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু এর যথাযথ কারণ খুঁজে না পেয়ে আধির বিষয়টা স্বাভাবিক ভাবেই নেয়। যেহেতু উঠেই পড়েছো, তবে ফ্রেশ হয়ে আসো, মিসেস তেতোকা আজ রান্না করছে, আশা করি তার রান্না তোমার ভালো লাগবে। ইয়াস তৃতিকার দিকে এক পলক তাকিয়ে পরক্ষণে মৃদু হেসে রুমের দিকে চলে যায়। অন্যদিকে তৃতিকাও বুঝতে পারে কিছু একটা ঘাপলাতো হয়েছে। হয়তো গতকাল আবরারকে দেখেই তার এমন পরিবর্তন, নয়তো ইয়াসের মতো ছেলের এত চুপচাপ থাকার কথা নয়। তিনজনে মিলে খেতে বসেছে। তৃতিকা ইয়াসকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। অন্যদিকে আধির আর চোখে দুজনের দিকে নির্বিকারে তাকিয়ে দেখছে।
খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে আধির দুজনের উদ্দেশ্যে বেশ গাম্ভীর্যের সহিত আওড়ায়, তোমাদের হাবভাব দেখে তো মনে হচ্ছে না আজ আর দুজনে স্কুল ভার্সিটিতে যাবে। এহেন কথায় দুজনে আধিরের দিকে মুখ তুলে তাকায়। ইয়াশ কিছু না বললেও তৃতিকা খানিক ইতস্তত ভঙ্গিতে বলল, আজ তো ইয়াশ আছে, আগামীকাল থেকে যাব। আধি দুজনকে আবারও এক পলক দেখে নিয়ে বলল, দুজনে ভালোই ফাঁকিবাজ হয়ে গিয়েছো। যাই হোক, আজ কিন্তু অফিসে যেতে হবে। কিন্তু ইয়াশ ওকে কি তবে বাড়িতে? না, বাড়িতে না হয় পরে যাবে, আর অফিসে আজ আমাদের সাথেই যাক। আধিরের এহেন কথাতে তৃতিকা বেশ খুশি হলেও ইয়াশের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। এবারও দুজনে তার নিস্তব্ধতার কারণটা ঠিক বুঝে উঠতে পারল না। তিনজনে একসাথে গাড়ি করে অফিস এসেছে, তবে আধির আগেই ভেতরে চলে গেলেও তৃতিকা আর ইয়াশ ধীরে সুস্থে এগিয়ে যায়। দুজনে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে সোজা আধিরের কেবিনে চলে যায়। আজ দুপুরের শিফটের আগেই তারা চলে এসেছে, তবে তৃতিকার কিছুটা অস্বস্তি হচ্ছে শাড়ি পরে আসায়। নিজেকে কেমন যেন অদ্ভুত লাগছে, অথচ বাস্তবে এহেন সাদা ও হালকা আকাশি রঙের শাড়িতে তাকে বেশ মানিয়েছে। তবুও নিজেকে সামলে নিয়ে ইয়াশকে সাথে নিয়ে আধিরের কেবিনে প্রবেশ করে। আধির রফিক সাহেবকে ডেকে ইয়াশকে নিয়ে আশেপাশে ঘুরিয়ে আনতে বলে। রফিক ইয়াশকে নিয়ে কেবিন হতে বেরিয়ে যেতে তৃতিকাও বেরিয়ে আসার জন্য পা বাড়ায়, কিন্তু আচমকা আধির তাকে ডেকে বলে, তৃতি, এদিকে এসো। তৃতিকা ভাবল আধির হয়তো নতুন কোনো কাজ বুঝিয়ে দেবে। কিন্তু না, সে এমন কিছু না করে পুনরায় তাকে অস্বস্তিতে ফেলে দেয়। তৃতিকা আধিরের কাছে এগিয়ে যেতেই গাম্ভীর্যের সহিত বসে থাকা আধির আচমকা তার হাত টেনে নিয়ে নিজের উরুতে বসিয়ে দেয়। তৃতিকা পড়ে যেতে নিয়েও আধিরকে দুহাতে শক্ত করে চেপে ধরে সামলায়। পরক্ষণে আধিরের দিকে বিস্ময়ের চাহনিতে তাকিয়ে বলে, এসব কি শুরু করেছেন? অফিস এটা। আধির এক হাতে শক্ত করে তৃতিকার কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় এবং অন্য হাতে টেবিলের উপরে রাখা ফাইল নির্বিকারে চেক করতে করতে আওড়ায়, চুপচাপ বসে থাকো। এটা বাড়ি নাকি অফিস তা নিয়ে তোমায় ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? আমি এভাবে কি করে? আবার পাগলামি করছেন আপনি? তুমি পাগলামি করো না তাহলেই হবে। তৃতিকা অস্বস্তি নিয়ে আশেপাশে তাকাচ্ছে। এই রুম হতে বাহিরের সবকিছু কিংবা সবাইকে দেখা গেলেও বাহিরের কেউ তো আর দেখতে পায় না, কিন্তু গ্লাসের বাহিরে থাকা লোকজনদের দেখে তৃতিকার গলা শুকিয়ে আসছে। যতই হোক, কেউ এসে এই অবস্থায় দেখে ফেললে কেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। এর মধ্যে আধির ফাইলটা পাশে সরিয়ে রেখে তৃতিকার দিকে তাকায়। দুজনের ক্ষীণ দূরত্বে তৃতিকা ঘাবড়ে রইলেও আধির নিস্পৃহের তার দিকে তাকিয়ে রয়। তৃতিকার রেশমের ন্যায় একগোছা চুল তার বুকের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আধির বিশেষ কিছু বলার জন্য উদ্বিগ্ন, তবে সে কিছু বলার পূর্বে আচমকা দরজায় খট করে শব্দ হয়। স্যার, আসবো? দরজাটা খোলা ছিল বিধায় যারা এই বলতে না বলতেই আচমকা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। তবে কয়েক পা এগিয়ে যেতেই আচমকা সে থমকে যায়, চোখ বড় বড় করে কিছুক্ষণ আধির আর তৃতিকার দিকে তাকিয়ে থাকে। তৃতিকা এই মুহূর্তে যারাকে দেখে সম্পূর্ণ হতভম্ব। অন্যদিকে আধির কিছুটা বিরক্ত হয়ে কিছু বলবে তার পূর্বেই যারা নিজেকে তটস্থ করে বলে উঠল, সরি সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করার জন্য। আই এম রিয়েলি সরি। আমি তো ফাইলগুলো, আচ্ছা আমি পরে আসছি। এই বলে সে দ্রুত রুম থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চলে যায়। এদিকে তৃতিকার চোখ মুখ তীব্র অস্বস্তিতে খিচে আধিরের দিকে তাকিয়ে বলে, কি করলেন এটা? এই বলেই সে আধিরের কোল হতে উঠে বসতে নিলে আচমকা চুলে টান লাগে। আধিরের শার্টের বোতামে চুলগুলো ছিঁড়ে ছিটিয়ে লেগে রয়েছে। তৃতিকা তা ছাড়িয়ে নেওয়ার জন্য তড়িঘড়ি শুরু করে। আধির এতে খানিক বিরক্ত হয়ে তৃতিকার হাত চেপে ধরে এবং নিজেই চুল ছাড়িয়ে দিতে দিতে বলে, তুমি এত কেন
রিয়্যাক্ট করছো আমি বুঝতে পারছি না। তুমি বউ আমার, এমন তো নয় যে আমি তোমার সাথে পরক্রিয়া করছি। পাগলের মতো কথা বলবে না। ওরা কি জানে নাকি যে আমি আপনার বউ? তাহলে ভেবে দেখুন তো, এসব দেখে কি ভাববে? কিছুই না, আর কিছু ভাবলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাদবাকি জানানোর বিষয় না হয় আমি জানিয়ে দেব। আশা করি তোমার আর কোনো সমস্যা নেই। তৃতিকা হতাশ হয়ে চুপ করে যায়। এই লোক সব কিছুকে এত কিভাবে স্বাভাবিকভাবে নিতে পারে? যারা ঠোঁটের কোণায় তির্যক হাসি চিকচিক করছে, যেন সে কোনো যুদ্ধ জয় করার মন্ত্র পেয়ে গিয়েছে। তার সন্দেহ যে ভুল ছিল না, এটা এবার প্রমাণিত। এখন শুধু এসব নিয়ে অফিসের সবার সাথে জোরালো ভাবে আলাপ আলোচনা করতে হবে। আপাতত সে বাদবাকিদের অপেক্ষায় রয়েছে। আজ সকাল সকাল অফিসে না এলে এত বড় সিনটা মিস হয়ে যেত। যারার এহেন মন খুশি ভাবনার মাঝে আচমকা তার সামনে ইয়াশ পড়ে। এখানে ইয়াশকে দেখে সে বেশ অবাক হয়। এ ছেলে এখানে কি করছে? একে পড়ানো ছেড়েই তো সে এই অফিসে জব শুরু করেছিল। এদিকে ইয়াশ আপাতত চুপচাপ হয়ে তৃতিকার কাছেই এগিয়ে যাচ্ছে। অন্য কোনো সময় হলে তার আধির মামুর অফিসে আসতে পেরে সে অনেক বেশি খুশি হতো, কিন্তু বর্তমানে সে একটুও খুশি নয়। তার মতোও সারাক্ষণ কথা বলতে থাকা ছেলেটাও ঘন্টার পর ঘন্টা চুপচাপ রয়ে যাচ্ছে। ইয়াশ, না তুমি এখানে কি করছো? আচমকা চোখের সামনে যারাকে দেখে ইয়াশের কপাল খানিকটা কুঁচকে যায়। এনার কাছে তো আগে পড়েছে সে, ইনি তার সেই মিস যাকে সে একটুও পছন্দ করতো না। তবুও ইয়াশ স্বাভাবিক থেকে বলল, আপনি মিস যারা, তাই না? কিন্তু তুমি এখানে কার সাথে এসেছো? যারার সাথে কথা বলতে ইয়াশের ভালো লাগছে না। আবার যারার এত কৌতূহলে চাহনিতেও সে কিছুটা অবাক হয়। তবুও স্বাভাবিক স্বরে বলল, মামুর সাথে এসেছি। মামু? তোমার মামু আবার কে? এখানে তো কোনো এমপ্লয়িদের রিলেটিভদের আসার পারমিশন নেই। আমি তো এত কিছু জানি না। এটা মামুর অফিস, তাই মামুই আমাকে নিয়ে এসেছে। এই বলে ইয়াশ চলে যেতে নেয়। তবে যারা পুনরায় তাকে থামায়। সে এখনো বুঝতে পারেনি ইয়াশ আদতে কার কথা বলছে। তোমার মামুর নাম কি? আধির রায়ান চৌধুরী। ওই যে ওটা মামুর রুম, সে ওখানকার বস। নিমিষেই যেন যারা আকাশ হতে পড়ে। মানে কি এই ভোম্বলটার মামাই তাদের আর স্যার? সিরিয়াসলি? বাচ্চাদের সম্পর্কে এমন চিন্তাভাবনা রাখা যারার জন্য নতুন কিছু নয়। স্বভাবগত কারণে এসব তার ব্যক্তিত্বের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। তবে এবার তাকে আরও বেশি চমকে দেওয়ার জন্য আচমকা তৃতিকা ইয়াশকে খুঁজতে খুঁজতে তাদের দিকে এগিয়ে আসে, এবং ইয়াশকে পেয়ে গেলেও তার পাশে যারাকে দেখে সে খুব বেশি খুশি হয় না। উল্টো কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়ে ইয়াশকে ডেকে নিয়ে চলে যেতে নেয়। ইয়াশ, চলো, তোমার মামা তোমাকে ডাকছে। যারা দুজনকে বাধা না দিলেও আচমকায় তার একটা বিষয় মনে পড়ল। এই ইয়াশের টিউশনিটা ছেড়ে দিয়ে সেই তো তৃতিকাকে টিউশনিটা দিয়েছিল। সিরিয়াসলি? সে এই মেয়ের এত বড় উপকার করেছে, তাও নিজের সর্বনাশ করে? যারা দুজনের যাওয়ার পথে আচমকা এগিয়ে গিয়ে তাদের থামায় এবং তৃতিকার উদ্দেশ্যে বলল, তৃতিকা, তোমার সাথে কি কিছু কথা বলতে পারি? তৃতিকা কিছু না বললেও যারা তাকে এক নজরে পরখ করে নেয় এবং পরক্ষণেই কিছুটা সংকোচের সাথে আওড়ায়, একটু পার্সোনাল আর কি, সময় হবে? তৃতিকা বুঝতে পারছে না কি বলবে। নিশ্চিত উল্টোপাল্টা কিছু বলার জন্যই তাকে থামিয়েছে। তৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে বলল, বলুন। যারা একবার ইয়াশ ও তৃতিকাকে দেখে নিয়ে তির্যক হেসে বলল, কংগ্রাচুলেশনস, আই থিঙ্ক তুমি সফল হয়েছ। নিমিষে তৃতিকার কপাল কিছুটা কুঁচকে যায়। নিশ্চিত এই মেয়ে অন্য কিছু বলার জন্য নিষ্পিস করছে, তাই তার এত ভনিতা। কিন্তু তৃতিকা তার কোনো কিছুই শুনতে রাজি নয়। ধন্যবাদ, আমরা তবে আসছি। এই বলেই দুজনে যাওয়ার জন্য পা বাড়ায়। একই সাথে যারা তাদের থামানোর জন্য উদ্বেগ প্রকাশ করে, কিন্তু এরই মধ্যে পাশ হতে আধির এসে আচমকায় ইয়াশ আর তৃতিকার উদ্দেশ্যে বলে, ইয়াশ, তোমার মাম্মার ফোন
করেছিল বাড়িতে যেতে হবে, তুমি কি এখন যাবে নাকি? ইয়াশ আধিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিস্প্রিয় আওড়ায়, বাবা দাদিমা চলে গিয়েছে। নিমেষে আধির তার ত্রিতিকার দুজনেই স্তব্ধ হয়ে যায়। তবে আধির পরক্ষণেই স্বাভাবিক স্বরে বলল, না, তোমার বাবা চলে গিয়েছে, কিন্তু তোমার দাদিমা এখনো আছেন। তুমি কি যাবে? ইয়াশ আলতোভাবে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অন্যদিকে আধির আর কথা না বাড়িয়ে আচমকা ইয়াশকে কোলে তুলে নেয় এবং আকস্মাৎ ত্রিতিকার হাত শক্ত করে আঁকড়ে ধরে বলল, তৃতি, তুমিও চলো, ফুপি তোমাকেও যেতে বলেছে। এই বলেই সে নির্বিকার ভঙ্গিতে লিফটের দিকে এগিয়ে যেতে পা বাড়ায়, কিন্তু আশেপাশের কয়েকজন সহ যারাও বেশ অবাক চাহনিতে তাদের দিকে তাকিয়ে থাকে। এতদিন গোপনে এসব করত, আর এখন সবার সামনে। যারা বিস্ময়ে কিছু বলতে চেয়েও যেন আর বলতে পারল না। তৃতিকাও স্তব্ধ হয়ে শুধু আধিরের পায়ের সাথে পা মেলাচ্ছে। এরই মধ্যে আবার আধির নিজে আকস্মাৎ থেমে যায় এবং পাশে ফিরে যারার দিকে তাকিয়ে বলে, মিস যারা, আপনি যা দেখছেন তা টেনে হিচড়ে বড় করার কোনো প্রয়োজন নেই। উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সো দ্যাটস নর্মাল। আই হোপ এবার আপনি নিজের কাজগুলোতে যথাযথভাবে মনোযোগ দিতে পারবেন, নয়তো আপনাকে কাজের চেয়ে বেশি আনস্পেশালি সচিব করতেই বেশি দেখা যায়। আধির সম্পূর্ণ হাসি মুখে এহেন কথা বলে শেষ করলেও যারার বিস্ময় যেন এখনো কাটেনি। সব ছাড়িয়ে মাথায় শুধু এটাই ঘুরছে যে এই মুহূর্তে আধির এটা কি বলল। তারা হাজব্যান্ড ওয়াইফ। যারা ফ্যালফ্যাল করে তৃতিকার নুয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে রইল। এরই মধ্যে তাদের কথাবার্তা আশেপাশের কয়েকজনও শুনে ফেলেছে যথারীতি। আধির কি যেন ভেবে এবার সবার উদ্দেশ্যে জোর গলায় বলল, অ্যাটেনশন এভরিওয়ান, আই ইউ লাইক টু শেয়ার আ পার্সোনাল অ্যানালিজমেন্ট উইথ অল অফ ইউ। আপনারা যাকে মিস তৃতিকা তালুকদার হিসাবে চেনেন তার আরও একটি বিশেষ পরিচয় হলো তিনি আমার স্ত্রী মিসেস তৃতিকা রায়ান চৌধুরী। কিন্তু আমাদের বিয়েটা পারিবারিকভাবে খুব ছোট পরিসরে হয়েছে বিধায় সকলকে এই বিষয়টা জানানো সম্ভব হয়নি। বাট অ্যাজ your boss, the small but special celebration will be arranged soon for everyone to celebrate together. রাতের খাওয়া দাওয়ার পর আধির আর তৃতিকা দুজনে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে। বেশ খানিকক্ষণ আগেই দুজনে চৌধুরী বাড়ি হতে ফিরেছে। আধির ভেবেছিল দুপুরে দুজনকে ওখানে রেখে সে আবার অফিসে যাবে, কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি। আধির চৌধুরী ম্যানশনে যাবার পরও তাকেও এক প্রকার ধরে বেঁধেই এই রাত অবধি সেখানে রাখা হয়েছে। অতঃপর রাতের খাবার শেষেই দুজনে ছাড়া পেয়েছে, কিন্তু তৃতিকার চাওয়া অনুযায়ী আপাতত দুজনে আবারও নির্জন রাস্তা ধরে পায়ে হেঁটে এগোচ্ছে। তৃতিকা আকাশের পানে তাকিয়ে দেখে আবহাওয়া তেমন সুবিধার নয়, হয়তো বৃষ্টি নামবে, কিন্তু তাদের অ্যাপার্টমেন্ট তো বেশ কিছুটা দূরে। মাঝ রাস্তায় এসে ভিজে ভিজে যেতে হবে নাকি? আশেপাশে রিকশারও তেমন দেখা নাই। অন্যদিকে আধির তার ভাবভঙ্গি লক্ষ্য করে বলল, কি হয়েছে? আকাশের অবস্থা তো তেমন ভালো না দেখছি, এখন বৃষ্টি নামবে কি বিধিখিচ্ছিরি হবে বলুন তো? আধির তৃতিকাকে এক পলক দেখে নেয়। এখনও সেই সাদা আকাশি রঙের সুতি শাড়ি পরা, চুলের খোপাটা বেশ ঢিলে হয়ে গিয়েছে। তার নিজের অবস্থাও তেমন ভালো নয়। আয়রন করা ডার্ক নেভি ব্লু কোট ও সাদা শার্টটা কেমন এলোমেলো হয়ে আছে। আধির কিছু একটা ভেবে নিয়ে পরক্ষণেই নির্বিকার ভঙ্গিতে বলল, কিছুই হবে না, ভিজতে ভিজতে বাসায় ফিরব। তৃতিকা এহেন কথায় আধিরের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, বৃষ্টিতে ভিজবেন? আগের বার ঠান্ডা লেগে কি অবস্থা হয়েছিল মনে আছে? মনে থাকবে না কেন, অসুস্থ হয়েছিলাম, পরে তো সুস্থ হয়েছি। আপনার কি সব বিষয়েই আমার সাথে মশকরা করাটা জরুরি? তা
কেন হবে? আর মশকরাটাই বা কখন করলাম? আধিরের এহেন নির্লিপ্ত ভাবভঙ্গিতে তৃতিকা কপাল কুঁচকে ভারী শ্বাস ফেলে রুক্ষ স্বরে বলে, আমি আপনার সাথে সিরিয়াসলি কথা বলছি মিস্টার খারুশ। শরীর কোনো হেলাফেলার বিষয় নয়। আপনার বৃষ্টিতে ভেজার অভ্যাস নেই। এমন অসময়ের বৃষ্টিতে ভিজলে নির্ঘাত ভয়ঙ্কর অসুস্থতায় ভুগবেন। আধির মাথাটা খানিকটা পাশে কাত করে তৃতিকাকে এক পলক আর চোখে দেখে নেয়। পরক্ষণেই আবার জোরে হাঁটা ধরে, নির্বিকার স্বরে বলে, তাতে কি, তখনও তুমি ছিলে, এখনও তুমি আছো। আমায় না হয় একটু সামলে নিও মিসেস তেতোকা। আধির নিজের মতো হেঁটে তৃতিকাকে রেখে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে। অন্যদিকে তৃতিকা সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আধিরকে পেছন হতে দেখতে দেখতে আচমকা তার অন্য আরেকটি বিষয় মনে পড়ে, যা আধিরকে এখনো বলা হয়নি। বেশ কিছুক্ষণ আগের ঘটনা। আধির আর তৃতিকা বাড়ি হতে বের হওয়ার কিছুক্ষণ পর একটা লোকাল পার্ক এরিয়ার পাশে এলে আধির নিজেদের জন্য আইসক্রিম কিনতে স্টোরে যায়। যথারীতি তৃতিকা রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকে, অন্যদিকে আধির ভিড়ের মধ্যে মিশে গিয়েছে। চারপাশে সন্ধ্যা নেমে আসায় রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে। একই সাথে চারপাশের মানুষজনের ভিড়ও যেন ক্রমশই বাড়ছে। এরই মধ্যে তৃতিকার নজর পড়ে যায় এক অপরিচিত ব্যক্তির দিকে। তার থেকে কিছুটা দূরেই সিমরান দাঁড়িয়ে। অনেক দিন পর তার দেখা পেয়ে তৃতিকা অনেক বেশি খুশি হলো। সে তার কাছে ছুটে যাবে, তার পূর্বেই আচমকা খেয়াল করে সিমরানের কাছে আরও একজন তার পরিচিত ব্যক্তি এসে দাঁড়ালো। ব্যক্তিটি সিমরানকে একটা কোন আইসক্রিম হাতে ধরিয়ে দিতেই সিমরান বিস্তৃত মুচকি হেসে সেই পুরুষের বাহু আঁকড়ে ধরে, কাঁধে মাথা ঠেকায়। পরক্ষণেই দুজনে সম্মুখের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো। অন্যদিকে তৃতিকার আর সুযোগই হলো না সিমরানের কাছে গিয়ে দুটো কথা বলার। যদিও তৃতিকা নিজ স্থান হতে সবকিছু চুপচাপ দেখতে পারছিল, কিন্তু সিমরান কিংবা তার পরিচিত সেই বিশেষ ব্যক্তি তাকে লক্ষ্য করেনি। তারা দূরে সরে যেতেই নিমিষেই তৃতিকা কপাল কুঁচকে আওড়ায়, সিমরান আপুর সাথে আসিফ ভাই? তার মানে এই কাহিনী চলছে এদের ভেতর। তৃতি, বৃষ্টির ফোঁটা পড়ছে, এখনও ওখানে দাঁড়িয়ে কি করছো? আচমকা আধিরের কণ্ঠস্বরে তৃতিকার ধ্যান ভাঙে। আকাশের দিকে তাকাতেই কয়েক ফোঁটা বৃষ্টির জলে তার চোখ মুখ খিচে আসে। সে সামনের দিকে তাকিয়ে দেখে আধির তার অপেক্ষায় দাঁড়িয়ে। সে এক প্রকার দ্রুত পায়ে ছুটে দৌড়ে আধিরের কাছে পৌঁছায়। আরে আস্তে আস্তে। তৃতিকার তড়িঘড়িতে আধির তাকে শান্ত হতে বললেও তৃতিকা চিন্তিত স্বরে বলল, এখন কি হবে? ছাতা তো নেই। চলো, ভিজতে ভিজতেই যাই। পাগল নাকি? ঠান্ডা লেগে যাবে আপনার। বেশি কথা না বলে চুপচাপ চলো। আর বৃষ্টিতে ভিজতে তোমার কোনো অসুবিধা হবে কি না তা বলো। তৃতিকা আধিরের দৃঢ় অভিব্যক্তিতে বেশ হতাশ হয়। জেদ যখন ধরেছে তখন নিশ্চিত ভিজেই যাবে। তবুও সে কিছুটা নিমজ্জিত স্বরে আওড়ায়, তবে আর কি, আপনার কথাই থাক। এই বলে তৃতিকা নিজ ইচ্ছেতে আধিরের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা ঠেকায়। আধির এতে কিছুটা অবাক হলেও পরক্ষণেই নিঃশব্দে বিস্তৃত মুচকি হাসে। অন্যদিকে অসময়ের বৃষ্টির বেগ ধীরে ধীরে বেড়ে গিয়ে তাদের হালকা ছিটেফোঁটা দিয়ে ভিজিয়ে দিচ্ছে। তবুও তারা দুজনে নির্বিকারে পায়ে পা মিলিয়ে এগিয়ে যায়। আচ্ছা, একটা বিষয়ে কিছু জানার ছিল। তৃতিকার কথায় আধির নিস্পৃহে বলল, বলো। আপনার মায়ের সম্পর্কে জানতে আমি বেশ আগ্রহী। ওনার নাম কি ছিল? ইনান চৌধুরী। যদিও তার ব্যর্থ নেম ছিল ফ্রেয়া গ্রেস। ইনান চৌধুরী, যদিও তার বার্থ নেম ছিল ফ্রেয়া গেইস। তিনি সম্পূর্ণ বিদেশিনী ছিলেন, তাই না? তবে শ্বশুর বাবার সাথে কিভাবে বিয়েটা হলো? আধির উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা তৃতিকার দিকে ভুরু উঁচিয়ে তাকায়। শ্বশুর বাবা? তৃতিকা বিষয়টা খেয়াল করে ক্ষণিকের জন্য চুপ রইলেও পরক্ষণে স্বাভাবিক স্বরে বলে,
সে হিসেবে তো তাই হয়। আচ্ছা, আপনি ঘটনা বলুন। আধির মৃদু হেসে বৃষ্টি ঝরা আকাশের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, বাবা তখন লন্ডনে পড়াশোনা করার জন্য গিয়েছে, আর মম ছিল তার ভার্সিটির জুনিয়র। এরপর দুজনে স্বাভাবিকভাবে আলাপ হয়, দেন দুজন দুজনকে ভালোবাসে, এরপর সোজা বিয়ে করে, তারপর আপনি দুনিয়ায় আসেন, তাই তো? কৃতিকার এহেন কথায় আধির হেসে ফেলল। ইচ্ছে করেই সে মজাটা করে মিটমিট করে হাসছে। তা আর বুঝতে বাকি নেই। যথারীতি আধির এবার নিজের দানটা চালার জন্য বলল, আমাদের জন্য একজনের আসা উচিত, তাই না? নিমিষে কৃতিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। আধির মৃদু হেসে নিজেকে স্বাভাবিক রাখে, জানতো এসবে কৃতিকা অস্বস্তিতে পড়বে। আর ঠিক এমনটাই হলো। আধির আবারও একই ভঙ্গিতে তড়িঘড়ি করে বলল, চলো চলো দ্রুত বাসায় যাই, ওদের নিয়ে আসার জন্য তো প্ল্যানিং করতে হবে, তাই না? আধির এই বলে কৃতিকার হাত ধরে এগিয়ে যেতে চাইলেও কৃতিকা একই জায়গায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে এবং বেশ ইতস্তত ভঙ্গিতে বলে, দ্রুত যাওয়া যাবে না, আমার পায়ে ব্যথা। কৃতিকার এহেন অভিব্যক্তিতে আধির জোরেই হেসে ফেলে, নিজেকে সামলায়, তার কাছে এসে মাথায় আলতোভাবে টোকা দিয়ে বলল, পাকনি চলো এবার, কপাল ভালো এখনো জোরে বৃষ্টি নামেনি, নয়তো পুরো কাকভেজা হয়ে বাসায় ফিরতে হবে। কিন্তু কিন্তু কি? চিন্তা নেই, তুমি না চাইলে কিচ্ছু হবে না, ইউ নো না, আই অ্যাম এ জেন্টলম্যান। আধির এই বলে আচমকা কৃতিকার দিকে বাম চোখ মেরে তির্যক হাসে। অমনি কৃতিকার চোখ মুখ কুঁচকে যায়। এই একই কথা সে বাসর রাতেও বলেছিল। তারপর যা হয়েছে তা আর নতুন করে না বলাই ভালো। নিমিষে কৃতিকা আধিরের দিকে চোখ ছোট ছোট করে আওড়ায়। আস্ত একটা খারুশ, গিরগিটির চেয়েও কয়েক ধাপ এগিয়েছে। অসভ্য পুরুষ। মনে মনে এসব কথা বললেও মুখে সে আধিরের উদ্দেশ্যে বলল, শুনুন কাকা কাকি আমাদের একবার গ্রামের বাড়িতে যেতে বলেছে কিছুদিনের মাঝে, আপনার কি সময় হবে ওখানে যাওয়ার? আধির কিছুক্ষণ সময় নিয়ে ভেবেচিন্তে আওড়ায়, ম্যানেজ করে নেব, সমস্যা নেই, যাওয়াই যায়। আধিরের এহেন অভিব্যক্তিতে কৃতিকা বেশ খুশি হলো। এদিকে আধির এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই রোডের একপাশে কাঠগোলাপ গাছের দেখা পেয়ে সেদিকে চলে যায় এবং একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে আবারও কৃতিকার দিকে এগিয়ে আসে এবং একটি ফুল ব্যতীত বাকিগুলো কৃতিকার হাতে ধরিয়ে দেয় এবং অন্য দিকে কৃতিকার কানের পাশে চুলের মাঝে গুজে দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে কৃতিকা বিস্তৃত মুচকি হেসে ফুলগুলো হাতে নিয়ে বলল, আপনার কাঠগোলাপ অনেক পছন্দ? আধি কৃতিকার মুগ্ধ নয়নে পলক না ফেলেই বলল, বিষয়টা তা নয়, কিন্তু তোমার সাথে কাঠগোলাপটা কেন যেন একটু বেশিই মানায়। আধির চোখের পলক ফেলছে না দেখে কৃতিকা কিছুটা ইতস্তত বোধ করে, তবুও চুপটি করে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এদিকে বৃষ্টির বেগ আচমকাই বেড়ে যায়। আধির এতে নির্বিকার রইলেও কৃতিকা বেশ ঘাবড়ে গিয়ে এলোমেলো পায়ে ছুটতে নিলে আচমকা তার জুতোর ফিতে ছিঁড়ে যায়। অমনি সে হতভম্বের ন্যায় আধিরের দিকে তাকালে আধির বিষয়টা বুঝতে পেরে ভারী শ্বাস ফেলে। এমনিতে ভিজেই গিয়েছে, এখন জোরে বৃষ্টি এলেই বা ক্ষতি কী? অথচ এই মেয়ের পাকনামি কমে না। আধি নির্বিকারে কৃতিকার কাছে এসে নিজের কোটটা খুলে তার মাথায় জড়িয়ে দেয়। অমনি কৃতিকা তীব্র সংকোচের সাথে করুণ স্বরে বলে ওঠে, জুতো ছিঁড়ে গিয়েছে, ভালো হয়েছে, আরও করো পাকনামি। গম্ভীর স্বরে এই বলে সে আচমকা হাঁটু গেড়ে বসে কৃতিকার পা হতে জুতো জোড়া খুলে নিজের হাতে নিয়ে নেয় এবং কৃতিকাকে চমকে দিয়ে নিজের কালো রঙের ফরমাল শু খুলে কৃতিকার পায়ের কাছে রেখে পুনরায় দাঁড়িয়ে গিয়ে বলল, এটা পরে নাও। পিচঢালা রাস্তা, পায়ে ছোটখাটো পাথর, ময়লা ঢুকে পড়লে সমস্যা। কৃতিকা আধিরের গম্ভীর মুখটার দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনি, আমার পায়ে মোজা আছে। এই বলে সে কৃতিকার হাত ধরে হাঁটতে শুরু করে। অন্যদিকে কৃতিকা অমন বড় সাইজের শু পরে খটখট শব্দ করেই এগিয়ে যেতে লাগলো এবং আধিরের দিকে বেশ ইতস্তত স্বরে বলল, সরি। আধি কৃতিকার দিকে মুখ ফিরিয়ে গম্ভীর স্বরে বলে, পাকনামিটা কমিয়ে ফেলো, বহুবার বলেছি এ কথা।
কিন্তু তুমি শোনোনি। ভবিষ্যতে একবার যদি এর জন্য তোমায় শায়েস্তা করতে নিয়েছি, বিশ্বাস করো আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। আধিরের এহেন হুমকি স্বরূপ কথায় ত্রিতিকা বেশ উৎসুক স্বরে বলল, এমন কি করবেন আপনি? নিমিষে আধিরের গাম্ভীর্যতা ফুরিয়ে তির্যক হেসে ফেলে। এতে ত্রিতিকা কপাল কুঁচকে আওড়ায়, হাসছেন কেন? এমনিতেই। এদিকে আধির আবারও নিজের মতো হাঁটতে লাগলো। বৃষ্টির বেগ ততই বাড়তে লাগলো। ত্রিতিকাও আর কথা না বাড়ায়। তবে একা একা আধিরের কোটটাকে নিজের মাথার ছাতা বানিয়ে যেতে বেশ অস্বস্তি হলো। এটা কেমন স্বার্থপরের মতো কাজকর্ম। এমনিতে দুজনেই ভিজে পুরো চুপসে গিয়েছে, কিন্তু তার সারা রাত বৃষ্টিতে ভিজতে সমস্যা না হলেও আধিরের তো হবে। যথারীতি সে নিজের মাথা হতে কোটটা আধিরের মাথার দিকেই। আধির বলে উঠল, আরে এটা কি করছো? আমি বললাম তো। চুপ থাকুন আপনি, বেশি বোঝেন সবসময়। কে শোনে কার কথা? আধির নিজের মাথা হতে ভেজা কোটটা সরিয়ে পুনরায় তা গায়ে পরে নেয়, যা দেখে ত্রিতিকা কপাল কুঁচকে বলল, কি আশ্চর্য, আবার ভেজা কোট কেন পরলেন? যা আমার পছন্দ নয় তা আমি কখনো টলারেট করি না। আধিরের গম্ভীর অভিব্যক্তিতে ত্রিতিকাও বেশ রুক্ষস্বরে বলে, এত জেদি কেন আপনি? আমি পাকনামি করি আর আপনি বুড়ামি করেন, তাই তো? ত্রিতিকার কথায় আধির ভ্রুক্ষেপণ থেকে পরক্ষণেই বলে, অনেক হয়েছে, বাড়ি চলো। যাচ্ছি তো। রাগ করেছো? না, খালি আজ রাতে জ্বর আসুক না, মেরে ফেলবো একদম। বাপরে, এভাবে হুমকি? আপনার কাছ থেকেই তো শিখেছি। যা শেখাবো তা তো শিখবে না, শিখবে সব উল্টোপাল্টা জিনিস। দুজনে এভাবে একে অপরকে টুকটাক খোঁচা দেওয়া কথাবার্তা বলে ভিজতে ভিজতে এগিয়ে যায়। এমন পরিস্থিতিতেও এদের এসব হাবভাব সামনাসামনি দেখে হয়তো যে কেউ অবাক হবে। এক পর্যায়ে এসে দুজনেই কিছুক্ষণের জন্য থেমে যায়। তবে পরক্ষণে আবার ত্রিতিকা স্বাভাবিক হয়ে বলল, আপনি আশিকি মুভি দেখেছেন? আধির নির্বিকারে গম্ভীর স্বরে উত্তর দেয়, আমার মুভি দেখার সময় নেই। ত্রিতিকা মুখ ভেঙচে আধিকে এক পলক বাঁকা নজরে দেখে নিয়ে পুনরায় মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে আধির একবার কিছুটা উৎসুক, তবে নীরস কণ্ঠে আবারও তার উদ্দেশ্যে বলল, কেন, ওই মুভিতে কি আছে? জানি না। আচ্ছা বলো, এবার শুনছি আমি। এখন কেন বলবো আমি? শুনতে আমার কথার দাম দেননি, ভালো হয়েছে। আচ্ছা, রাগ করছো কেন? আমাদের ঝগড়া তো একটু আগেই শেষ হলো, তাই না? কিন্তু আপনি আবার শুরু করেছেন। ত্রিতিকার হাবভাবে আধির ভারী শ্বাস ফেলে। আচ্ছা সরি, সব দোষ আমার, এখন বলো। ত্রিতিকা আধিরের দিকে তাকিয়ে বলল, মিথ্যে সরির প্রয়োজন নেই, কারণ একটু দোষ আমারও ছিল। আচ্ছা, ওই একটু দোষ মাফ করে দিলাম। এবার বলো কি বলতে চাইছিলে। বলবো না। এবার ত্রিতিকার নির্লিপ্ততায় আধির বেশ বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে চাপা স্বরে আওড়ায়, আহ মেয়ে, এবার বেশি হচ্ছে কিন্তু। ত্রিতিকা কোনো কিছু না বলে আচমকা আধির দিকে চেয়ে হেসে ফেলে। অমনি আধির ভুরু কুঁচকে আওড়ায়, মজা করছিলে? ত্রিতিকা এবারও কিছু বলে না, বরং হেসে হেসে আওড়ায়। ওই মুভিতে একটা সিন আছে যেখানে রাতে এভাবেই চারপাশে অনেক বৃষ্টি হয় আর নায়ক নায়িকা রাস্তার মাঝে দাঁড়িয়ে অকাজ করে। অকাজ বলতে কি বোঝাচ্ছ? আধিরের গম্ভীর উৎসুক কণ্ঠস্বর ত্রিতিকা কিছুটা উপেক্ষিত ভঙ্গিতে বলে, মানে ওটাই আর কি। নিমিষে আধিরের কপাল কিছুটা কুঁচকে যায় এবং সে কিছু একটা ভেবে নিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, সিরিয়াসলি, রাস্তার মাঝে ওসব করে? আর তার চেয়েও বড় কথা, এসব ফালতু মুভি তুমিও দেখো? নিমিষেই ত্রিতিকা বেসুম খেয়ে ওঠে, হ্যাঁ, এই মুভিতে কিছু উল্টোপাল্টা দৃশ্য রয়েছে, তাই বলে এতটাও ফালতু নয় যেভাবে আধির বলছে। তবে আধিরের ভাবভঙ্গি পরখ করে ত্রিতিকা কিছু একটা ভাবতেই আবারও বেসুম খেয়ে ওঠে এবং অমনি আধিরের বুকের এক পাশে আলতোভাবে ঝুঁকি মেরে বলে, ইস, কত জঘন্য আপনি! এত দূর ভাবতে আপনাকে কে বলেছে? আমি অকাজ বলতে মানে রাস্তায় দাঁড়িয়ে দুজনে বৃষ্টির মাঝে জ্যাকেটের নিচে নিজেদের মুখ ঢেকে
চুমু খায়। ঋতিকা এইটুকু কথা বলতেই এত বেশি অস্বস্তি বোধ করছে দেখে আবির বেশ হতাশ হলো। এটা আগে বললেই তো হতো, নয়তো সে কিসব ভেবে নিয়েছিল। ঋতিকা মাথা নুইয়ে চুপচাপ হাঁটছে, তবে আচমকা আবির তাকে থামিয়ে দিয়ে বলল, চলো আমরাও করি। কি? আকস্মাৎ আবিরের এহেন কথা শুনে ঋতিকা পাশ ফিরে তার দিকে মুখ তুলে তাকায়। আবির বিস্তৃত হেসে ঋতিকার দিকে তার দুটো জোড়া ধরিয়ে দিয়ে বলল, ধরো এগুলো। কি করতে চাইছেন আপনি? আদির ঋতিকার প্রশ্নের জবাব না দিয়ে আচমকা নিজের ভেজা কোটটা পুনরায় খুলে নেয়, যা দেখে নিমিষে ঋতিকা কিঞ্চিৎ ঢোক গেলে হাবভাব তোর সুবিধা ঠেকছে না। এরই মধ্যে আদির আচমকা ঋতিকার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে দাঁড় করায়। ঋতিকা নিজেকে সামলাতে না পেরে সোজা তার বুকের ওপর আছড়ে পড়ে। অনবরত বৃষ্টির টোপে দুজনের চুল বেয়ে পানি এত বেশি ঝরছে যে ঠিকমতো দুজনের দিকে তাকিয়ে থাকতেও পারছে না। এরই মধ্যে আধি তার কোটটা দিয়ে নিঃসহ ঋতিকার মাথায় চড়িয়ে নিজেদের আড়াল করে নেয়। দুটো মুখ অবয়ব সম্পূর্ণ কাছাকাছি এলেই একজনের মুখের বিস্তৃত মুচকি হাসি ফুটে ওঠে ও অন্যজনের মাঝে তৈরি হয় তীব্র সংকোচ। ঋতিকা খানিকটা ঘাবড়ে গিয়েছে আধিরের ভাবভঙ্গিতে। অন্যদিকে আধির তাকে নিজের সাথে আরো শক্তভাবে আঁকড়ে ধরে অদ্ভুত দুষ্টুমির ভঙ্গিতে আওড়ায়। মুভি দেখা হয়নি, কিন্তু এই স্পেশাল সিনটা বেশ মনে ধরেছে। রাতে নেমেছে, চারপাশে বৃষ্টি হচ্ছে, হাতের কাছে পার্সোনাল প্রেমিকা ওরফে পাখিনি বউ আছে, আর সাথে আমার মুডও আছে। তবে এত দেরি না করে প্রকৃতিকে সাক্ষী রেখে সুযোগটা লুফে নেওয়াই অতি উত্তম। যেমনই বলা অমনি কাজ। এক মুহূর্ত দেরি না করে আধির ঋতিকার ঘাড়ে গালে হাত রেখে আকস্মাৎ ঋতিকার অধর মিলিয়ে দেয়, এবং তা অন্য সময়ের চেয়ে যেন একটু বেশি তীব্রভাবে। নিমিষে ঋতিকা আবেশে চোখ বুজে নেয়। একই সাথে তার হাতে থাকা জুতো জোড়া ও কাঠগোলাপ গুচ্ছ ধরে রাখা মুঠো বেশ দৃঢ় হয়। তবে আধির আজ তাকে ছেড়ে দিতে নারাজ, যেন বিশ্বজয় করতে নেমেছে। এক মুহূর্তের জন্য না নিজে দম ফেলছে, না ঋতিকাকে ফেলতে দিচ্ছে। এরই সাথে আবার তাদের জন্য যেন বৃষ্টির বেগ আরও তীব্র হয়, এবার যেন সোজা ঝড় আসতে চলেছে। অথচ দুজনের মাঝে যে ঝড় উঠেছে তা যেন এই প্রকৃতির ঝড়ের কাছে নিছকই সামান্য। ঋতিকা হাঁপিয়ে উঠলেও আধির তাকে একদমই ছাড়ে না। দুজনের এই ঘনিষ্ঠ মুহূর্ত ঠিক কতক্ষণ স্থায়ী হয় তা অজানাই রয়ে যায়। কিন্তু আজ আবারও এই দুটো অসম অস্তিত্ব নিজেদের তৃপ্তকরণে মরিয়া। দেখতে দেখতে বেশ কয়েকটি বছর পেরিয়ে গেল। এই ক্ষণস্থায়ী জীবনের পরতে পরতে কত ঋতুর আগমন আর প্রস্থান হলো। কখনো শরৎ এর মেঘ ঢেকে গিয়েছে হৃদয়ের আকাশ, আবার কখনো বসন্তের ফুলে মত্ত হয়েছে সমগ্র অস্তিত্ব। একই সাথে নিঃশব্দে বদলে গিয়েছে অনেক কিছুই, তবু ভালোবাসার সুতাটি রয়ে গেছে অক্ষত, নীরব, অথচ দীপ্ত। আজ ছুটির দিন, কিন্তু ঋতিকার কোনো ছুটি নেই। সকাল সকাল ঋতিকা খাবারের প্লেট হাতে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। তার সিল্কি চুলের বড়সড় খোঁপাটাও আলগা হয়ে নুয়ে পড়েছে। পরনে নীল রঙের সুতি শাড়ি, আঁচলটা কোনোমতে কোমরে পেঁচিয়ে একপাশে গুজে রেখেছে। বিয়ের কিছুদিন পরই আধির তাকে একসাথে ৩৭টা নীল রঙের শাড়ি দিয়েছিল, যার প্রতিটি ছিল বিভিন্ন রঙের ডিজাইন কিংবা রঙের তারতম্যে সজ্জিত। তখন অবশ্য আধিরের বয়সও ছিল ৩৭, কিন্তু ঋতিকা সেবার এতে বেশ অবাক হলেও আধির তাকে খুব স্পষ্টভাবে একটা কথা বলেছিল, যা এখনও তার স্মৃতিতে বেশ স্নিগ্ধতার আস্তরণে আবদ্ধ হয়ে রয়েছে। ৩৭টি বছর আমাকে শিখিয়েছে মানবজীবন আসলে রঙের
নন্দন, আর তুমি সেই নন্দনের নীল অনুষঙ্গ, যার সংস্পর্শে আমার প্রতিটি ক্ষয় এক নতুন সৃষ্টির প্রতিচ্ছবি। নীল রং আমার কাছে এক অধরা সমীকরণ, যার সূচনায় তুমি, সমাপ্তিতেও তুমি। তাই এই ৩৭টি শাড়িতে আমি সংখ্যার সীমাকে পবিত্র করতে চেয়েছি, যার প্রতিটি ভাঁজে তোমার উপস্থিতি দূরাকাশের নিভে যাওয়া নীলচে কণাকে অবিনশ্বর দীপ্তিতে পরিণত করবে। এসব স্মৃতির আজ দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু তেতকার খারস এখনও সেই খারসই রয়ে গিয়েছে। তৃতিকাও বদলায়নি একটুও, শুধু বয়সের সাথে সাথে কাঁধে দায়িত্বের পরিমাণটাও খানিক বেড়েছে। বর্তমানে তার চোখে মুখে হতাশা ও কিছুটা বিরক্তির ছাপ। কত কাজ পড়ে আছে, আর এখন তাকে খাবার নিয়ে ছুটতে হচ্ছে এই বিচ্ছুটার পেছনে। বাপটাও যেমন, মেয়েটাও তেমন। তৃতিকার ভাবনা মতে বিষয়টা এমনই। অবশ্য বাপের আশকারাতেই তো এইটুকু মেয়ের এখনই এই দশা হয়েছে। আধিকা, দাঁড়াও বলছি। সেই ১ ঘন্টা ধরে তোমার পেছন পেছন ছুটছি আমি। এবার কিন্তু আমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাব। পুরো চৌধুরী বাড়িতে এভাবেই চিল্লাতে চিল্লাতে ছুটতে হচ্ছে তৃতিকাকে। অন্যদিকে একটা ৪ বছরের পিচ্চি বাচ্চা ওরফে বিচ্ছু এদিক ওদিক ইচ্ছে মতো দৌড়াচ্ছে। পরনে তার সাদা রঙের গাউন, মাথায় ১ আঙুল সমান ডার্ক ব্রাউন কালারের চুলগুলো চারপাশ থেকে ৪ থেকে ৫টা ঝুঁটি করে তাল গাছের মতো করে বাঁধা। তবে বাচ্চা মেয়েটির চালচলনে সে চাঞ্চল্যতা, টোলপড়া ফর্সা গালে যে উচ্ছ্বাস ও প্রাণখোলা হাসি ফুটে উঠেছে তা নিতান্তই মনোমুগ্ধকর, চমৎকার। আধিকা ইনান চৌধুরী, মিস্টার খারুশ আর মিসেস তেতকা ভালোবাসার অস্তিত্ব গড়া এক নতুন প্রাণ সে। দুজনের ভালোবাসায় সে তার মায়ের গর্ভে আসে। আজ থেকে ৫ বছর পূর্বে আধিরা তৃতিকা সেবার তৃতিকার গ্রামের বাড়িতে গিয়েছিল। তখন তৃতিকার জমিজমা সহ বাদবাকি সম্পত্তি সে তার নিজ ইচ্ছেতেই তার বড় কাকা কাকি এবং কিছুটা অংশ বাদবাকি চাচাদের মাঝে ভাগাভাগি করে দিয়ে আসে। এতে আধিরও তাকে পুরোদমে সাপোর্ট দেয়, কিন্তু ফেরার সময় গর্ভে নিয়ে আসে তাদের ভালোবাসার নতুন অস্তিত্বকে। আধিকা ইনান মায়ের কাছে ভীষণ দুষ্টু বলে পরিচিত হলেও বাবার জন্যে সেই সব কিছু। এক কথায় আধির তাকে তার নিজের জীবনের চেয়েও বহুগুণে ভালোবাসে। যথারীতি আধির ও তৃতিকা নামের যোজন বিজন করে তাদের এই নতুন অস্তিত্বের নাম রাখা হয়েছে আধিকা, এবং আধিরের মায়ের নামের সাথে মিলিয়ে হয়েছে আধিকা ইনান চৌধুরী। কেননা আধির সহ অনেকেই মনে করে সে দেখতে নাকি একদমই আধিরের মা ইনান চৌধুরীর মতোই। আধিকা শুধু তার বাবা নয়, এবং বরং এই চৌধুরী বাড়ির সকলেরই অত্যন্ত প্রিয় একজন সদস্য। যথারীতি সে তার মায়ের কাছেও অনেক বেশি প্রিয়। কিন্তু তাতে কি, তার মা তো খাঁটি বাঙালি। তার মতো এত দুষ্টু মেয়ের কাছে তো আর এই বাঙালি মা সহজেই তার ভালোবাসার বহিঃপ্রকাশ করবে না। কিন্তু এই নিয়ে তৃতিকা কারো কাছে কিছু বলতেও পারে না, বিশেষ করে আধিরের কাছে। মেয়ে ইনানের অতিরিক্ত চঞ্চলতা, পাকনামির জন্য যখনই তৃতিকা কিছু বলতে যায় অমনি আধির তার মুখের ওপর বলে দেয়, এতে আমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ তোমার। আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখো, তুমি কি পাকনামি করে আমায় জীবনে কম জ্বালিয়েছ? শেষ এমনই এক কথায়, ২ কথায় পরক্ষণেই শুরু হয়ে যায় দুজনের তুমুল ঝগড়া। বাড়িতে এতগুলো মানুষ থেকেও আর তখন কোনো কাজ হয় না। তাদের এত বছরের এই দাম্পত্য জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে তা হলো হুটহাট যখন তখন দুজনের ঝগড়া লেগে যাওয়া। যেই মুহূর্তে তাদের মধ্যে এই অসম বয়সের কোনো বালাই থাকে না। কে কত ছোট কিংবা কে কত বড় এসব দেখার বিষয় নয়। তুমুল এক ঝগড়া শেষে দুজনেই মুখ
গোমড়ো করে বসে থাকে। এমনকি কেউ কারোর সাথে ঠিকমতো কথাও বলে না। কিন্তু এর চেয়েও বেশি অবাক করার বিষয় হলো যখনই খাওয়ার সময় হয় তখন আধিকা সহ আধিকেও তৃতিকার নিজ হাতে খাইয়ে দিতে হয়। অথচ খাবার খাওয়ার পুরোটা সময় কেউই কারো দিকে ঠিকমতো ফিরেও তাকায় না। আর না একটা কথা বলে এবং তাদের এই মান-অভিমানের খেলা শেষ হয় ঠিক সন্ধ্যার পর। রাতের খাবারের পর আধি সর্বদা উসখুস করে। অন্যদিকে তৃতিকাও যতই ভাব ধরে থাকুক না কেন শেষে গিয়ে আধিরের কাছেই ঘেঁষে বসে। অতঃপর বিয়ের রাতে তৃতিকার চাওয়া অনুযায়ী কথা রাখতে দুজনে প্রতিবারের মতো বেরিয়ে পড়ে নির্জন রাস্তায় হাঁটতে। এভাবেই বেশ সুখে শান্তিতে মান অভিমান নিয়েই দুজনের জীবন কাটছে। আদিকাকে সবাই বোঝানোর চেষ্টা করছে বাড়িতে ঈশানী, হাফসা দুজনেই রয়েছে, ইয়াসও রয়েছে, তবে সে বর্তমানে তার নিজের ঘরে। অন্যদিকে আধিকা কারো কথা না শুনে সোজা তার বাবার কাছে যাওয়ার জন্য ছুটল। ওখানে গেলেই মায়ের হাত থেকে বাঁচতে পারবে। আধি জানালার পাশেই চেয়ারে পায়ের উপর পা তুলে বসে গাম্ভীর্যের সহিত নিউজপেপার পড়ছে। পরনে তার সাদা রঙের পাঞ্জাবি। বয়স বেড়ে কবে সেই 40 পেরিয়েছে। তবুও সে গম্ভীর মুখ। আধি রায়ান চৌধুরীর সৌন্দর্যের দিক হতে একই রয়ে গিয়েছে। রাস্তাঘাটে চলতে ফিরতে এখনো হাঁটুর বয়সী মেয়েদের বিশেষ নজরে পড়তে হয়। আধির তার নিজের ধ্যানে মগ্ন রয়েছে। তবে আচমকা কারো কণ্ঠস্বরে তার ধ্যান ভাঙে। পেপারটা ভাঁজ করে গুটিয়ে রাখছে। এমন মুহূর্তেই আকস্মাৎ আধিকা রুমের ভেতরে দৌড়ে প্রবেশ করে, চিল্লিয়ে বলে ওঠে, পাপা বাঁচাও আমাকে। এই বলেই সে সোজা আধিরের কোলে চড়ে, তাকে জাপটে জড়িয়ে ধরে। আধি তাকে দুহাতে নিজের সাথে আগলে জড়িয়ে ধরে বলে, ইনান কি হয়েছে মা? আবার মাম্মাম তোমাকে বকা দিয়েছে? আধিরের অভিব্যক্তিতে আধিকা আরো বেশি আহ্লাদী হয়ে ওঠে। বাবার বুক হতে মাথা তুলে মাথা ঝাঁকিয়ে ঠোঁট উল্টে আওড়ায়, কিন্তু তুমি এমন কি করেছো যার কারণে তোমার মা এত রেগে গিয়েছে? আধিরের উৎসুক দৃষ্টিতে আধিকা তার চোখে চোখ মিলিয়ে নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে আধিরের গাল দুটো আগলে চেপে ধরে বলে, বিশ্বাস করো পাপা, আমি কিচ্ছু করিনি। মাম্মি তো শুধু শুধু। আধিকা কোথায় তুমি? কি ভেবেছো বাপের কাছে গেলেই আমার হাত থেকে ছাড় পাবে? তুমি যদি আমার কথা না শুনেছো তবে। কৃতিকা বেশ ক্ষিপ্ত হয়ে রুমের ভেতরে প্রবেশ করে, হাতে এখনো তার মাখানো খাবারের প্লেট। অন্যদিকে আধিকা কৃতিকার কথায় চমকে উঠে পুনরায় আধিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাপা কিছু করো। আধির মাথা তুলে তৃতিকাকে দেখে, তার হাবভাবে নিমিষেই কপাল কুঁচকে ফেলে। তবে সে কিছু বলার আগে তৃতিকা তাদের কাছে এগিয়ে এসে জোর গলায় বলে, এদিকে আসো বলছি, আজ পুরোটা না খেলে দেখো আমি তোমায় কি করি। না মাম্মি, আমি খাবো না ওগুলো। না মমি, আমি খাবো না ওগুলো। আবার মমি? কিসের মমি? বলছি না আমাকে সোজা মা বলে ডাকবে। আহ বাচ্চা তো, এই নিয়ে এত রাগ করছো কেন? কৃতিকা আধিকা হতে নজর সরিয়ে আধিরের দিকে তাকিয়ে জোর গলায় বলে ওঠে, তো কি করব? কতবার নিষেধ করেছি আমাকে এসব উল্টোপাল্টা নামে না ডাকতে। আমার কি ডজন ডজন বাচ্চা আছে? আল্লাহর রহমতে একটা জুটেছে, তাও জীবনে মা বলতে চায় না। সে কি বলে মমি। তো সমস্যা কি? এতে খারাপ কি আছে? আধিরের নির্লিপ্ততায় তৃতিকা দাঁতে দাঁত পিষে বলে, মাকে মমি কেন বলবে? মা বলতে সমস্যা কোথায়? আমাকে দেখে কোন দিক থেকে ফেরাউনের মরা নাতনি মনে হয়? আধির আর কিছু না বলে ভারী শ্বাস ফেলে। অন্যদিকে তৃতিকা আবারও বলতে লাগলো, আপনার মেয়েকে এবার কিছু শেখান। এত আশকারা দিয়ে দিয়ে ওকে এখনই পুরো বিগড়ে দিয়েছেন। এইটুকু মেয়ে আমার একটুও কথা শোনে না। আধির তার ইনানের দিকে এক পলক চেয়ে মুচকি হেসে তার কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো ঠিক করে দিতে লাগলো। একই সাথে তৃতিকার উদ্দেশ্যে শান্ত গম্ভীর স্বরে বলল,
আমি কতবার বলেছি এসব বিষয়ে আমার মেয়েকে দোষারোপ করার আগে নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে দেখবে। তুমিও আমাকে কম জ্বালাওনি। আমার 10টা কথার মাঝে 9টাই তুমি ঠিকমতো শুনতে চাও না। তোমার নিজের ঘাড় তেরামি আর পাকনামি তো এদিনেও কমেনি। নিমিষে তৃতিকা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে আধিরের দিকে স্তব্ধ নয়নে চেয়ে থাকে। পরক্ষণেই নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, তাই বলে মেয়ের সামনে আপনাকে এসব বলতে হবে? সত্যি বলতে সমস্যা কি? আমি আপনাকে অনেক জ্বালাই, তাই না? আমাকে নিশ্চয় আপনার অনেক বিরক্ত লাগে। আকস্মাৎ তৃতিকার ভাঙা গলায় আধির নিজেও থমকায়, তবুও নিজের ভাব গাম্ভীর্য ঠিক রেখে বলে, ছুটির দিন, এখন এসব কথা তোলার কোনো মানে নেই। না না, আপনি বলুন প্লিজ। সত্যিই আমি অনেক বিরক্তিকর, তাই না? তৃতিকার ভেজা কণ্ঠস্বর আর চোখের কোণায় চিকচিক করতে থাকা অশ্রুজলে আধির ভারী শ্বাস ফেলে বলল, কাঁদছো কেন? আমি মোটেও কাঁদছি না। উত্তর দিন, নয়তো সবকিছু ছেড়ে চলে যাব আমি। সব সময় তো বলো চলে যাবে। এতই যখন ইচ্ছে তবে চলে যাও। তবে যাওয়ার আগে আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে যেও। আধিরের এহেন নির্লিপ্ততায় তৃতিকা পুনরায় স্তব্ধ হয়। দাঁতে দাঁত চেপে নিজের কান্না থামায়। রাগে শরীর জ্বলছে তার। হাত থেকে প্লেটটা ছুঁড়ে ফেলে জোর গলায় চাপা স্বরে বলে, নিজেও মরবো, আপনাকেও মারবো। আমাকে কি আপনি নিজের কাজের লোক ভাববেন? দেখো যেটা ভালো বোঝো। তৃতিকা জোরে জোরে শ্বাস ফেলে আঁচলটা কোমরের ভাঁজ থেকে খুলে এক প্রকার তেড়ে এসে পুনরায় রুম হতে চলে যেতে যেতে বলতে লাগলো, এই তৃতিকা বলেই আপনার মতো ইন্টারন্যাশনাল খারুশ গিরগিটির বজ্জাত আইটেমটাকে এতদিন সহ্য করেছি। 5টা বছর গুনে গুনে আপনার সংসার করেছি। অন্য কেউ হলে দেখে নিতেন, 2 দিনও টিকতো না। অবশ্য দেখার কি আছে, আপনি বুড়ো হওয়ার পরও বিয়ে কেন করেননি? এটার আসল কারণ কি আমি জানি না ভেবেছেন? আপনি খুব ভালো করেই জানতেন আপনার মতো খারুশকে এই তেতকা ছাড়া আর কেউ সামলাতে পারবে না। আর যখনই আমার মতো ভোলা ভালাটাকে দেখা পেলেন, অমনি কবজা করে নিলেন আমায়। যতই আমাকে তেতো ভেবে তেতোকা তেতোকা করেন না কেন, সব বুঝি আমি। কিন্তু আর না, আপনি এই যে আজ সরাসরি বললেন না চলে যেতে, বিশ্বাস করেন আমি মরে আগেও আর কখনো আসবো না। কাল সকালেই চলে যাব আমি। তৃতিকা একরাশ আক্ষেপ ও ক্ষিপ্ততা নিয়ে এক প্রকার চোখে জল ফেলে রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে আদির তার যাওয়ার পানে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। আধিকাও তার দিকে মন খারাপ করে ঠোঁট উল্টে আওড়ায়, মমি তো তোমার উপর রাগ করেছে পাপা? আধির নিজের মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হাসে, যেন এসবে তার কিছুই আসে যায় না। সকলেই দুপুরের খাবারের জন্য ডাইনিংয়ে একত্র হয়ে বসেছে, তবে আধির এখনো আসেনি। টেবিলের মধ্যিখানে থাকা আধিরের জন্য সুনির্দিষ্ট প্রধান চেয়ারের পাশেই বসে আছে ছোট্ট আধিকা ইনান। এদিকে তৃতিকার ভাব গাম্ভীর্য বেশ রুক্ষ গম্ভীর মুখ হয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। আধিরের আসার আগে সে সবাইকে খাবার বেড়ে দেওয়া শুরু করেছে, যা দেখে ঈশানী বা হাফসা কিছু বলার আগে আধিকা তার মায়ের উদ্দেশ্যে বলল, মমি পাপা কি আসবে না? তৃতিকা কোনো জবাব দেয় না। সবাই তার নিশ্চুপ গম্ভীর্যতায় স্পষ্টভাবেই বুঝে যায় আজও দুজনের মাঝে ঝামেলা হয়েছে। সকালবেলায় কিছুটা চেঁচামেচিও শুনেছে, তবে এতে তারা কোনো দুশ্চিন্তা না করে উল্টো মিটমিট করে হাসছে। তারা এতদিনে এসবের সাথে ভালোই অভ্যস্ত হয়ে গিয়েছে। এরই মধ্যে তৃতিকা ব্যতীত সকলের নজর পড়ে আধিরের দিকে। সেই ডাইনিংয়ের সামনে গিয়ে সোজা দোতলার দিকে যাচ্ছে। খাবার খেতে না আসায় হাফসা তার উদ্দেশ্যে বলল, আধির, ওদিকে কোথায় যাচ্ছ? খাবার খাবে না? আধির পাশে ফিরে তাকায়। সকলের উৎসুক দৃষ্টি মাঝে গাম্ভীর মুখ তৃতিকাকে নিজের কাজে ব্যস্ত দেখায়। সে ভারী শ্বাস ফেলে, অতঃপর চোয়াল শক্ত করে আওড়ায়, খাবো না আমি, খিদে নেই। এই বলেই সে দোতলায় চলে যায়। অন্যদিকে বাবা খাবে না দেখে আধিকাও আর চুপচাপ বসে থাকতে পারে না। তার রাগী মায়ের দিকে মিনমিন করে তাকিয়ে বলল, মমি আমিও খাবো না।
নিমিষে তিতিকা তার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, এখান থেকে সব খাবার শেষ না করে যদি এক পাও। তিতিকার কথা আর শেষ হয় না। আধিকা চেয়ার থেকে লাফ দিয়ে সোজা দৌড়ে দোতলার দিকে এগিয়ে যায় এবং জোরে জোরে বলতে থাকে, পাপা না খেলে আমিও খাবো না। তিতিকা ক্ষিপ্ত নজরে দোতলার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে হাফসা আর ঈশানী ওদের কাণ্ডে চুপটি করে বসে থাকে। তিতিকার অবস্থা দেখে ঈশানী তার উদ্দেশ্যে মিষ্টি হেসে বলল, তিতিকা বাচ্চা মানুষ, একটু তালবাহানা করবেই, তুমি বরং একটু বেশি করে খাবার নিয়ে উপরে যাও তো। তিতিকা সকলের দিকে স্বাভাবিক নজরে তাকায়। এখানে ইয়াসি একমাত্র সম্পূর্ণ স্বাভাবিকভাবে নির্বিকার ভঙ্গিতে খেয়ে যাচ্ছে। আশেপাশে কি হচ্ছে তাতে তার কোনো ধ্যান নেই। খাওয়া শেষ হতেই সোজা তার নিজের রুমে চলে যাবে। তবে বাকিদের দেখে তিতিকা ভারী শ্বাস ফেলে। কিছু একটা ভেবে নিয়ে বেশ খানিকটা খাবার প্লেটে সাজিয়ে সোজা দোতলায় চলে যায়। রুমে গিয়ে দেখে বাপ আর মেয়ে বিছানায় একই ভঙ্গিতে বসে রয়েছে। একজনের হাতে ফোন আর একজনের হাতে আইপ্যাড। তিতিকা একটা কথাও না বলে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। আশ্চর্যজনকভাবে আধিকা আর এখন নিজের মেয়েকে দেখে আশ্চর্যজনকভাবে আধিকা আর এখন নিজের মাকে দেখে ভয়ও পায় না। অন্যদিকে তিতিকা চুপচাপ সেই একই গাম্ভীর্যের সাথে খাবার মাখিয়ে প্রথমে আধিকার মুখের সামনে ধরে। আধিকা চুপচাপ নিজের আইপ্যাডটা সরিয়ে রেখে খাবারটা মুখে নেয়। অতঃপর তিতিকা আরও একটা বড়সড় লোকমা পাকিয়ে আধিরের দিকে না তাকিয়েই তার মুখের সামনে ধরল। আধিরও নিজের ফোন স্ক্রল করতে করতেই খাবারটা মুখে নেয়। এভাবে তিতিকা একবার আধিকাকে খাওয়ায় তো একবার আধিরকে, কিন্তু পুরো সময়টাই কেউই কারো দিকে ঠিক মতো ফিরেও তাকায় না। সেখানে কথা বলাটা একদমই বেমানান। তবে আধিকা বিষয়টাতে খুব মজা পায়। সে আর চোখে একবার বাবাকে তো একবার মায়ের ভাবগাম্ভীর্য পর্যবেক্ষণ করে আর মিটমিট করে হাসতে থাকে। ইয়াস তার নিজের রুমে বইপত্র নিয়ে পড়াশোনা করতে প্রচণ্ড ব্যস্ত। একই সময়ের অত্যাধিক দুষ্টু ও অতিরিক্ত কথা বলা সেই বাচ্চা ইয়াস আর আজকের ইয়াসের মাঝে আকাশ পাতাল তফাৎ। 5 বছর আগেও সে বেশ গুলুমুলু আকৃতির ছিল। সব রকমের খাবারের সাথে সাথে বিভিন্ন রকমের মিষ্টি ছিল তার খুব প্রিয়। অথচ এখন সবই যেন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গিয়েছে। বাচাল ছেলেটা হয়েছে এখন কঠিন রকমের গম্ভীর। প্রয়োজন ছাড়া কারোর সাথে একটার চেয়ে দুটো কথা বলে না। পড়াশোনায় বাহানা দিতে থাকা ইয়াসের পুরো সময় কাটে এখন বই আর বিভিন্ন ভাবনার মাঝে। শরীর স্বাস্থ্য বেশ সুঠাম হয়েছে। মাথা ভর্তি ঝাঁকড়া চুলের বাহার দেখেও এখন নিত্যই সুদর্শন। মাথা ভর্তি ঝাঁকড়া চুলের বাহার দেখতেও এখন নিতান্তই সুদর্শন। ইয়াস প্রতিদিনের মতো এই বিকেল বেলাতেও পড়াশোনা করছে, কিন্তু তার পড়াশোনায় বাগড়া দিয়ে আচমকা রুমের ভেতর ইনান প্রবেশ করে। আধিকাকে আধিরের মতো ইয়াস ও ইনান বলেই ডাকে। তার মতে এই নামে ওকে বেশি ভালো লাগে। ইনান ইয়াসের কাছে এসেই একদম তার গা ঘেঁষে চুপটি করে দাঁড়ায়। যদিও সে চুপচাপ থাকার মতো মেয়ে না। ইয়াস তার দিকে চেয়ে স্বাভাবিক ভঙ্গিতে এক পলক দেখে নিয়ে পুনরায় বইয়ে নজর দেয়। ইনান এতে কিছুটা বিরক্ত হয়ে পরক্ষণেই স্বাভাবিক হয়ে বলল, ভাইয়া পড়াশোনা করছো? ইনানের কথাবার্তায় এখনও টুকটাক সমস্যা হয়। সকল শব্দ স্পষ্ট কিংবা সঠিকভাবে উচ্চারণ হয় না, তবে তা মাঝে মধ্যে। এমনিতে সে ভালোই কথা বলে। ইনানের কথায় ইয়াস শুধু মাথা নেড়ে বলে, তুমি আমার সাথে খেলবে? না, আমার পড়া বাকি। ইয়াসের নির্লিপ্ত অভিব্যক্তিতে ইনান বিরক্ত হলো। এত কিসের পড়া? কই, তাকে তো এসব পড়তে হয় না। তার পাপা বলেছে আগামী বছর স্কুলে ভর্তি করিয়ে দেবে। কিন্তু
সাথে এও বলেছে ওখানে পড়াশোনা অনেক সোজা, তাই যেন সে কোনো চিন্তা না করে। তাহলে এই ইয়াশ কেন সারাদিন পড়াশোনা নিয়ে পড়ে থাকে? যথারীতি ইনান বেশ রাগান্বিত স্বরে বলে, থাকো তুমি, আমি পাপার কাছে চলে গেলাম। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু তার পাশ দিয়েই ততক্ষণে তৃতিকা রুমের ভেতর প্রবেশ করে। মেয়েকে এখান থেকে বের হতে দেখে তার কপাল খানিকটা কুঁচকে যায়। সে রুমে এসে দেখে ইয়াশ পড়াশোনা করছে। সে তার কাছে এগিয়ে গিয়ে বলল, ও কি তোমায় বিরক্ত করতে এসেছিল? আচমকা তৃতিকাকে এখানে দেখে ইয়াশ কিছুটা খুশিই হয়, তবে তা তার গাম্ভীর্যতার মাঝে প্রকাশ পায় না। সে তৃতিকার উদ্দেশ্যে স্বাভাবিক স্বরে বলে, না। তৃতিকা আর কথা বাড়ায় না। ইয়াসের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, লক্ষ্মী বাবাটা কত সুন্দর পড়াশোনা করছে। ইয়াস কিছু বলে না, সে শুষ্ক হাসে। অন্যদিকে তৃতিকা কিছুটা সময় ইয়াসকে পরখ করে ভেবে নিয়ে বলল, তুমি হঠাৎ এত গম্ভীর কেন হয়ে গেলে তা আমি আজও বুঝতে পারলাম না। আগে কত সুন্দর হাসতে, মজার মজার কথা বলতে, এত তাড়াতাড়ি বড় হওয়ার কি কোনো দরকার ছিল? তৃতিকার হাসি মুখটার দিকে তাকিয়ে ইয়াস শুষ্ক হেসে বলে, বড় হয়ে গিয়েছি আমি, তাই না? তা তো হয়েছই, সাথে বেশ বিজ্ঞ। ইয়াস মৃদু হাসে, তার হাসির পেছনে যেন কিছু লুকিয়ে আছে। সে তৃতিকাকে কিছুটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না। অন্যদিকে তৃতিকা তার সময় নষ্ট করতে চায় না। কিছুটা আবেগী হয়ে তার উদ্দেশ্যে বলল, আমি চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, ঠিক আছে? ইয়াস কপাল কুঁচকে বলে, কোথায় যাবে তুমি? জানি না, কিন্তু তোমার ওই মামু বলেছে যেন আমি চলে যাই, তাই আর আমি থাকবো না এখানে। তৃতিকার ক্ষিপ্ত স্বরে ইয়াস নিঃশব্দে হেসে ফেলে এবং তার হাসিতে তৃতিকা কপাল কুঁচকে বলল, হাসছো কেন? আমি জানি তুমি কখনোই যাবে না, তুমিও এমনটাই ভাবো। তা নয়তো আচ্ছা, তুমি কি সত্যি চলে যাবে? বিশ্বাস না হলে দেখে নিও। ইয়াস কিছু একটা ভেবে নিয়ে বলল, তাহলে আমাকেও নিয়ে যেও। তুমি কেন যেতে চাও? তৃতিকা উৎসুক দৃষ্টিতে ইয়াস নির্বিকার আওড়ায়, আমার এখানে আর ভালো লাগে না, আই জাস্ট ওয়ান্ট টু লিভ ফ্রম হেয়ার। রাতে খাওয়া সন্ধ্যার মাঝেই শেষ। বাড়ির ছেলে বাড়িতে এসে থাকছে বেশ কয়েক বছর হলো। যথারীতি এই সময়টুকুতে বাড়ির নিয়মকানুনে বেশ পরিবর্তনও এসেছে। ফলেছে আধীরের কর্তৃত্বপরায়ণ আচরণ। তার মাঝে আধীরের ইচ্ছা অনুযায়ী রাতের খাবার সন্ধ্যাতেই এখন সকলে খেয়ে নেয়। অতঃপর আধীর আর তৃতিকা কিছুক্ষণ পর রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়ে। গতকালও গিয়েছিল দুজনে। মাঝে মধ্যে তাদের সাথে আধিকা কিংবা ইয়াসও যায়, কিন্তু আজ কি হবে তাই ভাবছে আধীর। রাতের খাবার সে সকলের সাথেই খেয়েছে। তৃতিকাও চুপচাপ টেবিলের এক কোণায় বসে খাবার সেরেছে, আবার আগেই রুমে চলে এসেছে। কিন্তু আধির রুমে প্রবেশ করতেই বুঝলো আবহাওয়া তেমন ভালো না। তৃতিকা তাকে দেখেও না দেখার ভান করে বিছানার উপর লাগেজ রেখে তাতে নিজের জামা কাপড় ভরতে ব্যস্ত সে। তার এসব কাজকর্মে আধির বেশম খায়, মনে মনে আওড়ায়, এ তো দেখি পুরো সিরিয়াস হয়ে আছে। আধির দাঁতে দাঁত চেপে বেশ দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তৃতিকার কাছে এগিয়ে যায়, আলগোছে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তৃতি, শুনছো? তৃতিকা কোনো জবাব দেয় না। আধির তার কাছে আসতেই সে লাগেজের হতে সরে সোজা আলমারির দিকে এগিয়ে যায়। সেখান থেকে জামাকাপড় বের করতে থাকে। আধির পুনরায় তার কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়। তৃতিকা ক্ষণিকের জন্য থমকালেও অগ্নি শিখার ন্যায় ফুঁসতে থাকে, বেশ রেগে আছে। তৃতিকা কোনো জবাব দেয় না। আধির আলগোছে তার পিঠের একাংশে উন্মুক্ত জায়গাটুকুতে আলতো হাতে ছুঁয়ে দিতে না দিতে তৃতিকা চোখ রাঙিয়ে তার দিকে ফিরে তাকায়। কি চান আপনি? আমায় মেরে ফেলতে চান? ছি ছি, তুমি মরে গেলে আমি কি করে বাঁচব? তৃতিকা আবারও নিশ্চুপ থেকে মুখ ফিরিয়ে নিজের কাজে মনোযোগী হয়। অন্যদিকে আধির তার উদ্দেশ্যে আবারও নির্বিকারে বলল, ব্যাগ গোছাচ্ছ, কোথায় যাবে? জাহান্নামে।
তার কথায় নিঃশব্দে হেসে ফেলে। পরক্ষণেই আধির নিজেকে সামলে নেয়। আমাকেও নিয়ে যাও। আপনি কেন ওখানে যাবেন? আপনার জায়গা তো জান্নাতে। ওখানে গিয়ে হুরদের সাথে নাচানাচি করবেন। আমি তো ভালো না। আর যাই হোক, ওখানে অন্তত আমার মতো বিরক্তিকর অসহ্যকর কেউ থাকবে না। হ্যাঁ, তা ঠিক। আধিরের এহেন নির্লিপ্ত অভিব্যক্তিতে তৃতিকা বিস্ময়ের নজরে তার দিকে ফিরে তাকায়। চোখ বেয়ে তার অজান্তেই জল গড়িয়ে পড়ে। আধিরা যেন এই কথা বলে পুরো থতমত খেয়ে গিয়েছে। এই তৃতি, শোনো, আমি ইচ্ছে করে। কে শোনে কার কথা? তৃতিকা ফুঁপিয়ে কেঁদে ওঠে। তার কান্নায় আধির আরো বেশি হতভম্ব হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে সোজা তৃতিকাকে দুহাতে জড়িয়ে ধরে। তৃতিকা ক্ষিপ্ত হয়ে ছাড়া পাওয়ার জন্য জোরাজুরি করতে লাগলে আধির আরো শক্তভাবে তাকে আঁকড়ে ধরে গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে বলে, বউ, বউ, সরি, প্লিজ মাফ করে দাও। এই বউ, আমি ইচ্ছে করে এটা বলিনি তো, মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। তৃতিকা কাঁদতে কাঁদতেই ফুঁপিয়ে আওড়ায়, ছেড়ে দিন আমায়, আপনার সংসার করব না আমি। আপনি সত্যিই আর আমাকে পছন্দ করেন না। আমি এটা খুব ভালো করে বুঝে গিয়েছি। কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইছো, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? আমি জানি আপনি আমাকে ছাড়াই ভালো থাকবেন, আর ওসব আপনি মুখ ফসকে নয়, জেনে বুঝেই বলেছেন। আমি কোনো বাচ্চা নয় যে এইটুকু বুঝবো না। তো তুমি তো আমার বউ, পাকনি বউ, তুমি সব বুঝো তুমি, আর একটু বেশিই আর কি। আধির এসব বলছে আর কখনো কখনো ঠোঁট চেপে হাসছে। অন্যদিকে তৃতিকা আবারও থমকায়। সে রেখে মুখ তুলে কিছু বলতে নেবে তার আগে আধির তার অধরখানা দখলে নিয়ে নেয়। তৃতিকা ছটফট করলেও আধির ছাড়তে নারাজ। পারলে তৃতিকাকে দুহাতে জড়িয়ে আগলে নিজের সাথে মিশিয়ে নেয়। প্রায় বেশ খানিকটা সময় অতিবাহিত হবার পরই আধির তার অধরখানা ছেড়ে দেয়। যতক্ষণ না সে বুঝতে পারে তৃতিকার ছটফটানি একদম কমে গিয়েছে, ততক্ষণ সে নিজের কার্যক্রম জারি রাখে। পরক্ষণেই সব কিছুটা স্বাভাবিক হতেই সে নমনীয়তার স্বরে আওড়ায়, সরি, শেষবারের মতো মাফ করে দাও তেতোকা। তৃতিকা কোনো কথা না বলে আধিরের দিকে চেয়ে থাকে। চোখ মুখ ফুলে ফর্সা চেহারাও কেমন লাল হয়ে রয়েছে। তৃতিকা নিঃশব্দের মাঝে আধির হেসে ফেলে। তার হাসিতে তৃতিকা নিজেও আর রেগে থাকতে পারে না। কিছুটা লজ্জা পাওয়ার ভঙ্গিতে আধিরের বুকে সজোরে কয়েকবার আঘাত করে আওড়ায়, আপনি ভালো হবেন কবে? সিরিয়াসলি তুমি জিজ্ঞেস করছো আমি ভালো হব কবে? তুমি কি জানো না আমি আজও ফ্রেশ কন্ডিশনে আছি? তৃতিকা দাঁতে দাঁত চেপে আওড়ায়, বিয়ের 5 বছর পেরিয়ে গেছে আর এখনো বলেন খারুশ রায়ান গিরগিটি কিনা আজও ফ্রেশ কন্ডিশনে আছে। তৃতিকার কথায় আধির না চাইতেও হেসে ওঠে। তার হাসিতে তৃতিকাও হাসে। পরক্ষণে আধির তার হাসি থামিয়ে বলল, যাও, গিয়ে এখন মুখ ধুয়ে আসো, তারপর দ্রুত তৈরি হও, হাঁটতে যাব। তৃতিকা একদম স্বাভাবিক হয়ে আলমারি হতে নীল রঙের একটা শাড়ি বের করে। এটা আধিরের দেওয়া প্রথম সেই নীল শাড়িটা। এক বিশেষ কারণে আজ তার এটাই পরতে ইচ্ছে হলো। অন্যদিকে আধির স্বাভাবিক একটা সাদা রঙের পাঞ্জাবি পরে সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, কিন্তু তৃতিকা এখনো রেডি না হওয়ায় সে বেশ হতাশ হলো। শাড়ি পরা শেষ, আপাতত চুলে চিরুনি করছে। আধির দূর হতেই আলমারির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে তৃতিকাকে দেখতে থাকে। এই মুহূর্তে সাজগোজ নিয়ে কিছু বলা যাবে না। মেয়ে মানুষ কখন কোন কথায় রিয়াক্ট করে বসে কে জানে। যথারীতি আধির তার দিকে চেয়ে থাকতে থাকতেই তার মাঝে যেন হারিয়ে গেল। ঠোঁটের কোণায় অনিমেষে ফুটে ওঠে প্রশান্তিময় মৃদু মুচকি হাসি। এই পাকনিটার সাথে দেখতে দেখতে কিনা 5 বছর কেটে গেল ভাবতেই অবাক লাগে তার। আধির আনমনে তৃতিকাকে দেখতে দেখতেই গেয়ে ফেলে, ভরা যৌবনে সাজাতে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে তোমার অপরূপ ধরে রাখতে, তোমার অপরূপ ধরে রাখতে পাগল হলো যে আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। তোমার ছলাকলা দেখতে দেখতে, তোমার ছলাকলা দেখতে দেখতে ভাঙলো বুকের আয়না। আধির গানের তালে তালে
ত্রিতিকা তার দিকে ফিরে তাকায়। প্রথমবার যেদিন এই গান গেয়েছিল সেবার তার উত্তরটা দেওয়া হয়নি, আজ না হয় দেওয়াই যাক। ত্রিতিকা বিস্তৃত মুচকি হেসে পুনরায় আয়নায় তাকিয়ে তার প্রতিবিম্বে আধিরকে দেখে অপলক চেয়ে আওড়ায়। আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি। তুমি তুমি আয়নাকে প্রশ্ন করো, শুনে নাও কি বলে আয়না। ত্রিতিকার সাজগোজ শেষ, চুলগুলো খোপা করে আধিরের সামনে এসে দাঁড়িয়ে বলল, কেমন লাগছে? আধির মুগ্ধ চোখে তাকে পরখ করে আওড়ায়, মারাত্মক সুন্দর। ত্রিতিকা না চাইতেও হেসে ফেলে। তার গ্যাস দাঁতের স্নিগ্ধ হাসিতে আধির আবারও মুগ্ধ হয় এবং বিড়বিড় করে মনে মনে আওড়ায়, তুমি সর্বদা এই আমারই থেকো তেতোকা। অন্যদিকে ত্রিতিকা ততক্ষণে ঘড়ি দেখে বলে ওঠে, প্রায় 9টা বেজে গিয়েছে, চলুন চলুন, নয়তো অনেক দেরি হয়ে যাবে। দুজনে বাড়ির সামনে দুজনে বাড়ির সামনের নির্জন রাস্তায় আনমনে হেঁটে চলেছে। আধিরের বাহুতে হাত পেঁচিয়ে তাতে মাথা ঠেকিয়েছে ত্রিতিকা। এভাবে নির্বিকারে হাঁটতে হাঁটতেই ঘন্টাখানেক পেরিয়ে গিয়েছে। তারা পুরো জায়গাটা একবার ঘুরে পুনরায় বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। তবে এখনই তারা বাড়ি যাবে না। আধির যেতে চাইলেও ত্রিতিকা কোনো এক বিশেষ কারণে জেদ ধরেই থাকতে চাইছে। আধিরও আর তাকে বাধা দিচ্ছে না। 12টা অবধি এখানে থাকতেও তেমন সমস্যা নেই। মেয়ে তার হাফসার কাছেই থাকে এই সময়টুকু। হাফসা বিভিন্ন গল্প শোনায় আর সে এগুলো খুব মনোযোগ দিয়ে শোনে। তবে আজ 11টা বাজতে না বাজতে আচমকা তাদের পেছন হতে জোর গলায় কেউ বলে উঠল, পাপা মাম্মি, আমাদের জন্য দাঁড়াও। আধিরা ত্রিতিকা স্বাভাবিক হয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে আধিকা দৌড়ে ছুটে তাদের দিকে এগিয়ে আসছে, আর তার পেছন পেছন নির্বিকারে হেঁটে আসছে ইয়াশ। আধিকা তাদের কাছে আসা মাত্রই আধির তাকে জাপটে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। এখন তারা বাড়ি হতে বেশ কিছুটা দূরেই আছে। পুরো এরিয়ায় চৌধুরীদের আধিপত্য বিস্তর হওয়ায় জায়গাটা বেশ নিরাপদই বলা চলে। কিন্তু এত রাতে দুজনকে এখানে দেখে সে কিছুটা অবাকই হলো। আধির তার মেয়ের উদ্দেশ্যে বলল, ইনান, কি হয়েছে? এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছিল না পাপা? আধিকা তার বাবার কাছে এলেই খুব আহ্লাদী হয়ে ওঠে। আধিরের মতে এটা সম্পূর্ণ ত্রিতিকার বৈশিষ্ট্য। আধির মৃদু মুচকি হাসে। অন্যদিকে ত্রিতিকা তার উদ্দেশ্যে বলল, তাই বলে ভাইয়াটাকেও ঘুম থেকে টেনে নিয়ে আসতে হবে? ছেলেটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ঘুমে ওর চোখ মুখ বুজে যাচ্ছে। এই বলতে না বলতেই ইয়াশ কাছে আসতে ত্রিতিকা তাকে আগলে জড়িয়ে ধরে বলল, তুমি তো আগেই ঘুমিয়ে যাও। ও নিশ্চিত তোমায় ঘুমাতে না দিয়ে এখানে টেনে নিয়ে এসেছে, তাই না? ইয়াশ শুষ্ক হেসে বলে, ইটস ওকে মামুনি, আমার অতটাও ঘুম পায়নি। ত্রিতিকা মুচকি হেসে ইয়াশের চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিয়ে তার মাথায় আলতোভাবে চুমু খায়। অন্যদিকে তাদের দুজনকে তীক্ষ্ণ নজরে পরখ করে আধিকা ত্রিতিকার উদ্দেশ্যে বলল, মমি, তুমি শুধু ইয়াশ ভাইয়াকেই আদর করো, আমাকে একটুও আদর করো না? আধিকার কথায় ত্রিতিকা ভুরু উঁচিয়ে তার দিকে তাকিয়ে বলল, কি আমি তোমায় আদর করি না? আধিকা মুখ ফিরে রুক্ষ স্বরে আওড়ায়, না। ত্রিতিকা তার ভাবভঙ্গিতে মৃদু হেসে বলে, ইয়াশ তো আমার সব কথা শোনে, তাই আমি ওকে আদর করি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না, তাহলে তোমায় কেন আমি আদর করব? ত্রিতিকার কথাগুলো আধিকা প্রচণ্ড মনোযোগ দিয়ে শোনার পর তার দিকে ফিরে নির্বিকারে বলতে লাগলো, তো কি হয়েছে? তুমিও তো পাপার কোনো কথা শোনো না, কিন্তু পাপা তো তোমাকে ঠিকই অনেক আদর করে। তুমি কি ভেবেছো আমি কি কিছু জানি না? আধিকার এহেন কথায় ত্রিতিকা বেশম খেলো। সে আধিরের দিকে তাকাতেই দেখে আধির তার দিকে পিটপিট নজরে চেয়ে রয়েছে। ভাবভঙ্গি এমন যেন সে এসবের কিছুই জানে না। তার মতো অবলাও আর এই পৃথিবীতে দুটো নেই। নিমিষে তিতিকা দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড়িয়ে আওড়ায়, বিচ্ছুর বাচ্চা বিচ্ছু। আধিকা আর ইয়াশ আগে আগে হেঁটে চলেছে এবং তাদের পেছন পেছন হেঁটে আসছে আধির আর ত্রিতিকা।
চারজনে মিলে আরও অনেকক্ষণ সময় হেঁটেছে। এখন প্রায় নিশিরাত, তাই আর বেশিক্ষণ বাচ্চাদের নিয়ে বাহিরে না থাকাই ভালো। চৌধুরী বাড়ির সীমানাটা দেখাই যাচ্ছে। ইয়াসের হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটছে আধিকা। কালো প্যান্ট হুডি পরা ইয়াস শির দ্বারা সোজা করে নির্বিকারে তাকে সাথে নিয়ে এগোচ্ছে, অথচ আধিকা বারংবার তাকে একটার পর একটা প্রশ্নসহ নানান কথা বলছে। ইয়াস এতে বিরক্তও নয়, তবে সে কিছু বলছেও না। অন্যদিকে পেছন হতে দুজনকে দেখে তৃতিকা আনমনেই মুচকি হাসে। ছেলে মেয়ে দুটো কত বড় হয়ে গিয়েছে, জীবনটা হুট করেই কত পরিবর্তন হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতে দেখতে বাচ্চা দুটো কত বড় হয়ে গেল, তাই না? তৃতিকার অভিব্যক্তিতে আধির সম্মুখে দুজনকে পরখ করে বলল, খালি তুমিই বড় হলে না। নিমিষে তৃতিকা চোখ ছোট ছোট করে আধিরের দিকে তাকায়। তৃতিকার কোনো ইচ্ছে নেই এই মুহূর্তে কোনো তর্ক বিতর্ক করার। এদিকে আধির আবারও বলল, পড়াশোনাটা কি একদম ছেড়েই দিলে তবে? কাজটা কিন্তু একদমই পছন্দ হয়নি আমার। তো আর পড়াশোনা করে করবই বা কি, এখন সংসার হয়েছে, অন্তত এই একটাতেই মনোযোগ দেই। এই সব কথাবার্তা আমার কাছে বরাবরই অপছন্দনীয়। আর তার চেয়েও বড় বিষয়, তুমি কিন্তু এই শহরে এসেইছিলে শুধুমাত্র পড়াশোনা করতে, তাহলে হুট করেই তোমার এমন কি হলো যে সোজা পড়াশোনা থেকেই মন উঠে গেল? এই পর্যায়ে তৃতিকা হেসে ফেলে এবং নির্বিকারে আধিরের দিকে চেয়ে আওড়ায়, পড়াশোনাটা তো ছিল অজুহাত। আমি শহরে এসেছিলাম আপনার ঘাড়ে টপকানোর জন্য, নয়তো এত বছর পর আপনার সন্ধানই বা আমি কি করে পেতাম বলুন তো? সবই খোদার ইচ্ছে, আমার কি দোষ বলুন তো? আধির তৃতিকার দিকে চেয়ে দাঁত চেপে আওড়ায়, ভীষণ ফাঁকিবাজি হয়েছ। না জানি আমার মেয়েটার কি হবে। চিন্তা করবেন না, আপনার মেয়ে আপনার মতোই। ভবিষ্যতে এদিক সেদিক হলে তখন সব দোষও আপনার, আমার কোনো দোষ নেই। আধির তৃতিকার মাথায় আলতোভাবে টোকা দিয়ে হেসে আওড়ায় পাকনি। পুনরায় দুজনের মাঝে ক্ষণিকের জন্য নীরবতা জমে। আধির দূর হতে ইয়াস আধিকার দিকে তাকিয়ে থাকে, নিজেদের ছোট্ট অস্তিত্বটাকে মুগ্ধতার সহিত পরখ করে। অতঃপর তৃতিকার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তৃতি, তোমাকে একটা কথা আমার এখনো অবধি বলা হয়নি। তৃতিকা কিঞ্চিত কপাল কুঁচকে তার উদ্দেশ্যে বলল, কি কথা? আধির আশেপাশে তাকানোর প্রয়োজন মনে করে না, সে সরাসরি তৃতিকার চোখে চোখ রেখে নিস্পৃহে হেসে আওড়ায়, ভালোবাসি তেতোকা, আমি ভালোবাসি তোমায়, আমার শূন্য জীবনকে পূর্ণ করে তোলা তেতোকাকে এই খারুশটা অনেক অনেক ভালোবাসে। আধিরের অভিব্যক্তিতে তৃতিকা ক্ষণিকের জন্য থমকায়। এটা ঠিক যে এখন অবধি তাদের বিশেষভাবে কখনো একে অপরকে ভালোবাসার কথা বলা হয়নি, কারণ তাদের ভালোবাসার প্রকাশ একটি শব্দে নয়, বরং তাদের প্রতিটি পদক্ষেপে প্রকাশ পেয়েছে। তৃতিকার চোখের কোণায় কিঞ্চিত অশ্রুজল চিকচিক করে ওঠে। নিজের জীবনটাকে তার সর্বাধিক হতে পরিপূর্ণ লাগছে। আচমকাই সে আধিরকে জাপটে শক্তভাবে জড়িয়ে ধরে, তার বুকে মুখ গুজে কিছুটা ভেজা স্বরে আওড়ায়, আমিও আপনাকে ভালোবাসি মিস্টার খারুশ, আপনার এই ত্রেতকা জীবনের সবটুকু দিয়ে শুধু আপনাকেই ভালোবেসে যাবে। পরক্ষণেই আবার সে মুখ তুলে তাকায় এবং আধিরকে ছেড়ে দিয়ে তার ঘাড়ের দুপাশে হাত জড়িয়ে পা দুটো কিঞ্চিত উঁচু করে আধিরের কপালে আলতোভাবে ঠোঁট ছুঁইয়ে দেয়। আধির এতে কিঞ্চিত চমকালেও তৃতিকা বিস্তৃত হেসে বলে ওঠে, শুভ জন্মদিন মিস্টার খারুশ রায়ান গিরগিটি। তৃতিকার এহেন কথায় আধির কপাল কুঁচকে ফেলে এবং কিছুটা অবাক স্বরে বলে, জন্মদিন মানে? তৃতিকা আধিরের ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে পুনরায় আধিরের দিকে তাকিয়ে আওড়ায়, 12টা বেজে গিয়েছে, আজ 9 অক্টোবর, মিসেস তেতকার মিস্টার খারুশের আজ জন্মদিন। এই বলেই সে পুনরায় হেসে ফেলে। অন্যদিকে আধিরও বিস্তৃত মুচকি হেসে আওড়ায়, আমায় ছেড়ে চলে যেতে চাও? আবার এসবও মনে রাখো পাকনি একটা, চিন্তা নেই, যতই মুখে বলি না কেন আমি আপনার পিছু কোনোদিনই ছাড়বো না, দেখবেন চরকির মতো ঘুরতে ঘুরতে আবার আপনার কাছেই চলে আসছি। এই বলেই সে পুনরায় আধিরের বুকে মুখ গুজে নেয় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে আওড়ায়, একবার অন্তত একটু
বুড়ো হন মিস্টার খারুশ, নয়তো আপনার মতো ইন্টারন্যাশনাল আইটেমটাকে পেয়েও যে আমার জীবনটা ঝালা হয়ে যাচ্ছে। এখনও কেন এত সুন্দর থাকতে হবে আপনাকে? রাস্তায় চলতে ফিরতে হাঁটুর বয়সী মেয়েদের আপনার প্রতি শো করতে দেখে তো আমার শরীরটা পুরো জ্বলে যায়। তৃতিকার এহেন কথায় আধির আনমনে হেসে ফেলে। প্রশান্তিতে দীর্ঘশ্বাস টেনে তৃতিকাকে আরও দৃঢ় বন্ধনে জড়িয়ে ধরে আওড়ায়। অতৃপ্ত চাহনা আজ আর অতৃপ্ত নয়। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি দৃষ্টিতে তুমি আর আমি পূর্ণতার আলাপে বদ্ধ। আধিরের অভিব্যক্তিতে তৃতিকা মুখ তুলে তাকায়। দূরে হেঁটে চলা আধিকাকে এক পলক দেখে নিয়ে পুনরায় আধিরের চোখে চোখ মিলিয়ে তাকায় এবং বিস্তৃত হেসে আধিরের কথার তালে কিছুটা পুনরাবৃত্তি করে আবারও বলতে লাগলো, আমাদের অতৃপ্ত চাহনা আজ আর অতৃপ্ত নয়। সমস্ত অপেক্ষা, সমস্ত নীরব আকাঙ্ক্ষা এখন স্পর্শের আদলে পরিপূর্ণ হয়ে উঠেছে। আপনি পাশে আছেন, আমাদের অস্তিত্বর সাথে রয়েছে এবং আমি জানি আর কোনো শব্দ বাকি নেই যা বলার প্রয়োজন। আমাদের প্রেমের অন্ত নেই, এটি অবিচ্ছেদ্য, পরিপূর্ণ ও চিরন্তন। আজকের মতো এই গল্পটা এখানেই শেষ এবং আমাদের এই গল্পটিতে যারা প্রথম থেকেই সে সবজির সাথে ছিলেন তারা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন গল্পটি কেমন লাগলো এবং খারাপ লাগলেও সেটা জানাবেন। আর যারা যারা আমাদের চ্যানেলের নতুন, আপনারা এই ধরনেরই ভালোবাসার সকল ধরনের গল্প শুনতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে যাবেন। ধন্যবাদ সবাইকে।